তো দেখেন, আজকে হচ্ছে 1 জুন 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 70তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 17তম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব আপিল আদালতের ক্ষমতা। আপিল আদালতের ক্ষমতা অর্থাৎ যখন কোনো ডিগ্রির বিরুদ্ধে বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়, তাহলে ওই আপিল আদালত ওই আদেশটা বা ডিগ্রিটাকে কি পরিবর্তন করতে পারে বা সংশোধন করতে পারে বা কি কি করতে পারে, এই ক্ষমতা সম্পর্কে আমরা এখন জানবো। দেখেন, আপিল আদালতের ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট, ডান সাইডে দেখেন ধারা হচ্ছে 107 আর 41 আদেশের 23 থেকে 29 বিধি এবং 33 বিধি। তো যদি আপনাকে বলে আপিল আদালতের ক্ষমতা কত ধারায় আলোচনা করছে, দেওয়ানি কার্যবিধির 107 ধারায়। তারপরে দেখেন আপিল আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে তা 107 ধারায় উল্লেখ করা হয়েছে। এই সকল ক্ষমতা সম্পর্কিত বিস্তারিত বিবরণ আদেশ 41-এর আন্ডারলাইন করবেন 23 থেকে 29 বিধি এবং 33 বিধিতে উল্লেখ করা হয়েছে। তারপরে আমরা চলে আসি যে আন্ডারলাইন করবেন আপিল আদালত যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। ধারা কত? 107। প্রথম ক যেটা দেখেন যে কোনো মকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে বা চূড়ান্তভাবে নিষ্পত্তি করার ক্ষমতা থাকবে। টু ডিটারমাইন এ কেস ফাইনালি, ইংলিশটা আন্ডারলাইন করেন এবং পাশে লেখেন 41 আদেশ বিধি 24। পাশে লেখেন 41 আদেশ বিধি 24। ভাই আপনার আইন পাঠ হয়েছে? আচ্ছা, তাহলে ওই কয়ের পাশে লেখেন 41 আদেশ বিধি 24। তো লেখেন দেখেন যে কোনো মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে, এটার অর্থ কি? যখন আপনি একটা ডিগ্রির বিরুদ্ধে বা একটা আদেশের বিরুদ্ধে জেলা জজ বা হাইকোর্ট বিভাগ, আমরা জানি দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালত কয়টা ভাই? দুইটাই তো, জেলা জজ অথবা কে হাইকোর্ট বিভাগ। আপনি যেখানে আপিল করেন না কেন, ওনার ক্ষমতা আছে ওই ডিগ্রিটা বা ওই আদেশটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করার। এটা বলা আছে কততে? 41 আদেশের বিধি কত? তো যদি আপনাকে বলে যে আপিল আদালত কোন বিষয় চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে 41 আদেশের কত বিধিতে? 24 বিধিতে। পরেরটা দেখেন, কোন মকদ্দমা পুনঃপ্রেরণ করার, এটা একটু মকদ্দমার পরে লেখেন পুনঃপ্রেরণ করা, পুনঃবিচার করার জন্য। এই পুনঃপ্রেরণটা করতেছে কিসের জন্য? পুনঃবিচার করার জন্য। টু রিমান্ড এ কেস, টু রিমান্ড এ কেস। পাশে লিখবেন আদেশ 41 বিধি 23। কোন মকদ্দমা পুনঃবিচারে পুনঃপ্রেরণ, টু রিমান্ড এ কেস, টু রিমান্ড এ কেস। আদেশ 41 বিধি কত? 23। একটু বুঝেন, আপনারা ফৌজদারি কার্যবিধিতে রিমান্ড আছে, দেওয়ানি কার্যবিধিতে রিমান্ড আছে। একটু বুঝেন, ফৌজদারি কার্যবিধি রিমান্ডটা আগে বুঝাই। যে পুলিশ কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, বিনা পরোয়ানায় মানে কি? কোর্ট থেকে কোনো ওয়ারেন্ট দেয় নাই। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর করলে পুলিশ কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, পুলিশ ওই ব্যক্তিকে তার হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তার হাজির করতে হবে। তো ম্যাজিস্ট্রেটের কাছে চালান দিল, এরপরে পুলিশের যদি মনে হয় যে তারে ওই ব্যক্তিরে পুলিশের হেফাজতে আরো রাখা দরকার, তাহলে পুলিশ যে আবেদনটা করে সেটা হলো রিমান্ডের আবেদন। এবং আদালত যদি মনে করে যে না, তারে পুলিশের কাছে সোপর্দ করা দরকার, তাহলে আদালত যদি তাকে কারাগার থেকে পুলিশের কাছে পাঠায়, থানায় পাঠায়, পুলিশের কাছে পাঠায়, এটারে বলে কি? রিমান্ড। তাহলে ফৌজদারি কার্যবিধিতে পাঠাচ্ছে কারে? আসামিরে, গ্রেফতারকৃত ব্যক্তিরে, এটা হলো ফৌজদারি রিমান্ড। এবার দেওয়ানি রিমান্ড কি? দেওয়ানি রিমান্ড হচ্ছে যে যখন কোনো মামলার বিরুদ্ধে একটা আদেশ বা ডিক্রির বিরুদ্ধে, ধরেন ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে আপিল আদালতে, তখন আপিল আদালত ওই মামলাটা ফেরত পাঠাবে বিচারিক আদালতে, যে এই মামলাটা আপনি আবার পুনর্বিচার করেন। এই যে মামলা যে ফেরত পাঠানো, এটা হলো সিভিল রিমান্ড। বুঝেন? তাহলে তাহলে দেওয়ানি রিমান্ডে ফেরত পাঠাই কারে? মামলারে। আর আর ক্রিমিনাল প্রসিডিউর কোর্টে মানে ফৌজদারি কার্যবিধি পাঠাই কারে? আসামি। এখন এটা উল্টা পাল্টা করলে হবে না। অনেকে ওই সিভিল রিমান্ডের উদাহরণ যাইয়া আমরা ক্রিমিনালে দেই, বা ক্রিমিনালের তা এসে দেই কি সিভিলি দিলে হবে না। তাহলে আমার মনে রাখতে হবে যে দেওয়ানি মামলায় রিমান্ড বলতে আপিল আদালত কোন মামলা পাঠাইছে কোথায়? বিচারিক আদালত। আর ফৌজদারি রিমান্ড বলতে কারে বোঝায়? যে আসামিরে পাঠাইছে কার কাছে? পুলিশের কাছে। তো রিমান্ডের বিষয়টা আছে 41 আদেশের কত বিধি? পরেরটা দেখেন, বিচার্য বিষয় গঠন এবং সেইগুলো বিচারার্থে প্রেরণ। আন্ডারলাইন করেন টু ফ্রেম ইস্যুস and refer them for trial, এটা আছে বিধি 25। এটা আছে 41 আদেশ বিধি 25, 41 আদেশ বিধি 25।
সো মনে রাখবেন, এটাও ব্যাখ্যা করব যে আমরা জানি যে একটা মামলায় বিচার্য বিষয় গঠন করে কখন গঠন করে আপনাদের মনে আছে কিনা আমি একটু মনে করাই দিই। প্রথমে দেয় আরজি, আরজি পরে সমন, সমানের পর লিখিত জবাব। এখন আমাদের মনে আছে কিনা আপনাদের যে লিখিত জবাব অথবা প্রথম শুনানি যেটা পরে ঘটে তার পরের 15 দিনের মধ্যে হয় কি বিচার্য বিষয় গঠন। বিচার্য বিষয় গঠন। আর বিচার্য বিষয় কি? মামলার এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি, অর্থাৎ বাদী যেটা দাবি করতেছে বিবাদী যেটা অস্বীকার করতেছে সেটাকে বলে কি। বাদী বলতেছে আমি 50,000 টাকা পাই, বিবাদী এসে বলতেছে না উনি আমার কাছে কোনো টাকা পাবে না। এটা হলো বিচার্য বিষয়, বুঝলেন? তো এখন বিচার্য বিষয় নরমালি গঠন করার দায়িত্ব কার? বিচারিক আদালতের। কিন্তু আপিল আদালত যখন আপিল করা হয়েছে, আপিল দেখলো যে একটা বিষয় বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল, কিন্তু বিচারিক আদালত সেই বিষয়ে বিচার্য বিষয় গঠন করে না। তখন বিচারিক আদালত বিচার্য বিষয় গঠন করে, মানে আপিল আদালত বিচার্য বিষয় গঠন করে সেটা আবার নিম্ন আদালতে পাঠায় দিচ্ছে যে এখন তুমি ওই মামলার বিচার করো। বিচার করার কাজ আমার না, বিচার টিচার করে আবার আমার কাছে পাঠাও। বুঝতে পারছেন? তাহলে এটা আছে বিচার্য বিষয় গঠন কততে? 25 বিধি। 25 বিধি পরেরটা দেখেন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য তলব করতে পারে। টু টেক এডিশনাল এভিডেন্স ওয়ার টু রিকোয়ার সাচ এভিডেন্স টু বি টেকেন। পাশে লেখেন বিধি 27। বিধি 27 লিখেছেন? বিধি 27 সেম কথা যে আমার সাক্ষ্য গ্রহণ করার দায়িত্ব হচ্ছে বিচারিক আদালতের। আপিল আদালত কোনো সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করবে না। কিন্তু যদি এরকম হয় আপিল আদালতের মনে হয়েছে যে বিচারের সাথে নতুন কারো সাক্ষ্য গ্রহণ করা দরকার, অথবা এমন কোন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা বিচারিক আদালতে দরকার ছিল কিন্তু বিচারিক আদালত করে নাই, তাহলে আপিল আদালত পুনরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারে বা নিজেও অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। এটাই বলা হয়েছে 107-এর ডি বা 107-এর ঘ। আর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কোথায়? 41 আদেশের 27 দিকে। তো আপনাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করুন, তখন এই 4টা বিষয় আপনাকে ব্যাখ্যা করতে হবে। আপিল আদালতের ক্ষমতা কয়টা ভাই? 4টা। প্রথমটা হচ্ছে কোন বিষয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, বিধি কত? 24। কোন বিষয় পুনর্বিচারে প্রেরণ করতে পারে, বিধি কত? 23। তারপরে অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করে সেটারে আবার পাঠাইতে পারে, কত? 25। তারপরে আচ্ছা যে আপনার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, কত? 27। আচ্ছা, আপনার আরিফ সাহেবের লেখা আছে, উনি পারবেন এটা দেখা, লেখা থাকার কথা। বলেন তো ফৌজদারি মামলায় আপিল আদালতের ক্ষমতা কত ধারায় আছে? ফৌজদারি আপিল আদালতের ক্ষমতা কত ধারায়? এই যে লেখা আছে, দেখছেন? কেন উনি বহুতবার পড়ছে, আশেপাশে লেখা আছে না আরিফ সাহেব? যদি বাইরে থাকেন ওনার মুখস্থ তা কিন্তু না। ওই যে বিভিন্ন সময় বলছি পড়ানোর সময়, তার ফৌজদারি মামলায় আপিল আদালতের ক্ষমতা কত এটাকে লিখে রাখেন। ফৌজদারি মামলায় মানে ফৌজদারি আপিল আদালতের ক্ষমতা 423। তাহলে ভাই যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি মামলায় আপিল আদালতের ক্ষমতা কত দাঁড়ায়? 107। আর ফৌজদারি আপিল আদালতের ক্ষমতা 423 দাঁড়ায়। জি। যদি আপনাকে বলে যে দেওয়ানি আদালতের আপিল আদালতের কয়টা ক্ষমতা আছে? 4টা। বিগত বছর প্রশ্ন দেখেন, an appellate court shall have power, মানে একটি আপিল আদালতের অবশ্যই ক্ষমতা থাকবে বা আছে, থাকবে টু টেক এডিশনাল এভিডেন্স, মানে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার, or to require such evidence to be taken, অথবা এই ধরনের সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়ার। এটা বলা হয়েছে কত ধারায়? 107। 107। সো এটা হচ্ছে মোটামুটি এইভাবে প্রশ্ন এসেছিল। মাঝে আপনাদের আসতে পারে যে রিমান্ডে পাঠাতে পারি 107-এর কততে? রিমান্ডে কত? 107-এর বি। 107-এর বি। আর যদি আদেশের কথা বলে তাহলে 41 আদেশের কত? 23। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা এই যে an appellate court shall have power to take additional evidence or to require such evidence to be taken, এইটা 107-এও আছে আর আমরা পড়লাম 41 আদেশের 27 বিধিতেও আছে। তাহলে এখানে উত্তর 107 হলো কেন? এর ইংলিশটাই চলে যান সরাসরি 107-এর ওই যে উপরে যে ইংলিশটা পড়লাম যে টু টেক এডিশনাল এভিডেন্স অর টু রিকোয়ার সাচ এভিডেন্স টু বি টেকেন, অর্থাৎ অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ অথবা অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য তলব করতে পারে। এই হুবহু আক্ষরিক শব্দটা আছে কততে? 107-এর ডিতে। 107-এর ডিতে।
আর 41/27 কি আছে সেটা পরে জানতেছি। দেখেন, তারপরে আমরা চলে আসি, দেখেন একটু ব্যাখ্যা করি যে আপিল আদালতের প্রথম যে ক্ষমতা সেটা হচ্ছে কোন মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে। এটা সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করে নাই। তো চূড়ান্তভাবে নিষ্পত্তি যা বললাম, যে ওনার কোনো আপিল তো আর আজীবন চলবে না, উনি তো একসময় কি করবে, নিষ্পত্তি করবে, হয় আপিলকারীর পক্ষে সিদ্ধান্ত দেবে, না হলে আপিলকারীর বিপক্ষে। এই যে যে কোনো মামলা, যে কোনো আপিল সে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে। এটা 41/27 কত 24 বিধি। তারপরেরটা দেখেন, আহ আদেশ 41 বিধি 23, মকদ্দমা পুনঃপ্রেরণ করার টু রিমান্ডে কেস। দেখেন আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা আপিল আদালত কেন কোনো মামলা পুনঃবিচারে প্রেরণ করে, মানে কখন একটা মামলা পুনঃবিচারে প্রেরণ করতে পারে। একটু আমি যদি এইভাবে ব্যাখ্যা করি পড়ার আগে, যে যখন কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়, প্রিলিমিনারি পয়েন্ট মানে হলো প্রাথমিক ক্ষেত্রে। এখন আপনি বলতে পারেন যে প্রাথমিক ভাবে আমার মামলা কেমনে নিষ্পত্তি হয়, আমি একটু ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে যে নরমালি একটা দেওয়ানি মামলার অনেকগুলো স্টেজ। প্রথমে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, এবং সেটা নিষ্পত্তি হয় ডিক্রির মাধ্যমে। ডিক্রির মাঝে বেশ কয়েকটা স্টেপ, আমি যদি এইভাবে বলি যে আরজি, সমন, লিখিত জবাব, এডিআর, ইস্যু গঠন, 30 ধারা, এইচডিপিএইচ, পিএইচ, এফপিএইচ, আর্গুমেন্ট, জাজমেন্ট, তারপরে গিয়ে কি ডিক্রি। তার মানে একটা দেওয়ানি মামলার মানে আরজি দেওয়ার পরে তারপরে ডিক্রি হয় কি, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে কিছু কিছু দেওয়ানি মামলা আছে যে এতগুলো স্টেপ ফলো করে না, তার আগেই ডিক্রি হতে পারে। কেমনে? আপনি একটা আরজি দাখিল করলেন, আরজি দাখিলের পর বিবাদী সমন পেল, সমন পাওয়ার পর বিবাদী লিখিত জবাব এসে বলতেছে যে ইওর অনার, এই আরজিটা তামাদি দ্বারা বারিত, এই আরজিটা কি তামাদি দ্বারা বারিত, বা এই মামলাটা রেস জুডিকাটা দ্বারা বারিত, কারণ এই মামলার বিচার আগেই একবার হয়ে গেছে, বা এই আরজিটা, এই মামলাটা হওয়া উচিত ছিল 3 বছরের মধ্যে, এখন 10 বছর হয়ে গেছে। তখন ওই লিখিত জবাবের প্রেক্ষিতে আদালত সাথে সাথেই মামলাটা কি করে দিছে, আরজিটা খারিজ করে দিছে। আর আরজি খারিজ হচ্ছে একটা কি ডিক্রি, টিম ডিক্রি, আপনাদের মনে আছে কিনা? তাহলে দেখেন, আমরা জানি যে নরমালি ডিক্রি দেয় কখন গিয়ে, একেবারে শেষে গিয়ে, কিন্তু এই জায়গায় ডিক্রি কিন্তু লিখিত জবাবের সাথে সাথেই ডিক্রি হয়ে যাচ্ছে। কারণ এই মামলা কি বিস্তারিত বিচার হয়েছে, ইস্যু গঠন টঠন কিছু হয়েছে, কিছুই হয় নাই। তাহলে এই মামলাটা নিষ্পত্তি হয়েছে কোন পয়েন্টে, প্রাথমিক স্টেজে বা প্রিলিমিনারি পয়েন্টে। এখন আমরা জানি যে আরজি খারিজের বিরুদ্ধে সংক্ষুব্ধ বাদী ওনার কতগুলো প্রতিকার আছে। একটা হচ্ছে যে আপনাদের মনে আছে কিনা, যে প্রথমত উনি নতুন মামলা করতে পারে অথবা আপিল করতে পারে, যেহেতু এটা একটা ডিগ্রি, এর বিরুদ্ধে 96 ধারায় কি করা যায়, এখন আপিল করলো। আপিল করার পরে আদালত আরজি খারিজের ডিগ্রিটা বাতিল করছে, ঠিক আছে, আরজি খারিজের ডিগ্রিটা মনে হলো যে না, এটা তামাদি দ্বারা বারিত না, বা এটা রেজুডিকেটা দ্বারা বারিত না, উনি আরজি খারিজের ডিগ্রি বাতিল করছে। কিন্তু ওই মামলাটার কি সাক্ষ্য গ্রহণ টন, ইস্যু গঠন টন কিছু কি হয়েছে, কিছু কিন্তু হয় নাই। তাহলে আপিল আদালত এখানে কাজ কি, উনি আরজি খারিজের ডিগ্রিটা বাতিল করে উনি ওই মামলাটা পাঠাই দিবে কোথায়, আর রিমান্ডে পাঠাই দেবে, যে আমি আমার যতটুকু করার ছিল করে দিলাম, এখন পুনর্বিচার তুমি করো। বুঝেন কিনা? তাহলে একটা মামলা রিমান্ডে পাঠাই কখন, যখন মামলাটা কি প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়। খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আর একটা হচ্ছে যে এটা ছাড়াও আদালতের অসীম ক্ষমতা আছে। আদালত যদি মনে করে যে বিচার টিচার সব হয়েছে, তারপর ওনার মনে হচ্ছে যে এই বিষয়ে পুনর্বিচার হওয়া দরকার, তাহলেও উনি পুনর্বিচারে পাঠাতে পারে। বাট নর্মালি পাঠাই কখন, প্রাথমিক স্টেজে নিষ্পত্তি হলে। একটু পড়ি দেখেন, 107 ধারায় আপিল আদালতকে কোন মকদ্দমা পুনঃপ্রেরণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। কোন কোন প্রেক্ষাপটে আপিল আদালত এই ক্ষমতা প্রয়োগ করতে পারে তা 41/27 আন্ডারলাইন করে 23 এবং 25 বিধিতে উল্লেখ করা হয়েছে। এখন 23 আর 25-এর মধ্যে পার্থক্য কি? 23-এ হলো উনি কোনো মামলাটা কোনো বিচারে পাঠাচ্ছে, আর 25 হলো আগে বিচারের বিষয় গঠন করতে তারপরে পাঠাচ্ছে। দেখেন, মামলা বিচারের সময় আন্ডারলাইন করবেন, নিম্ন আদালত আন্ডারলাইন করবেন, কোন গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে থাকলে তা বিবেচনা করার জন্য, বা আন্ডারলাইন করবেন প্রাথমিক প্রশ্নে বা গোল দিবেন প্রিলিমিনারি পয়েন্টস। পাইছেন? আছে না বইতে? প্রিলিমিনারি নতুন বইটা আছে এমিতা। প্রিলিমিনারি পয়েন্টস এর মামলা নিষ্পত্তি করে থাকলে আপিলের সেই সিদ্ধান্ত বাতিল হলে, আপিলে সিদ্ধান্ত বাতিল হয়েছে, ওই যে আরজি খারিজ মানে কি প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি। তাহলে আপিল করতে, আপিলটা আপিলে যে আরজি খারিজের যে ডিক্রিটা কি করে দিতে, বাতিল করে দিচ্ছে। বাতিল হলে আপিল আদালত
মামলাটি পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে পুনঃপ্রেরণ করতে পারবে। এখন আপনার কমন সেন্স, ধরেন নাজির খারিদের ডিগ্রি বাতিল করে দিল, এখন ওই মামলায় তো বিচার টিচার কিছুই হয় নাই, তাহলে আপিল আদালত ওই মামলাটা পাঠাবে কোথায়? বুঝতে পারছেন আশরাফুল সাহেব? জি। তাহলে প্রতিকার দেখেন, প্রতিকার যে যদি রিমান্ডে পাঠায় তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? 23 বিধির অধীন আপিল আদালত মকদ্দমা পুনর্বিচারের জন্য প্রেরণের আদেশ দিলে আপিল করা যায়। তাহলে 41 আদেশের 23 বিধি একটা কি আদেশ? তিনটা স্টার দেন। এখন আপিলটা কে করবে? যে সংক্ষুব্ধ সেই। এই জায়গায় আপিলকারীও সংক্ষুব্ধ হইতে পারে, এই জায়গায় রেসপন্ডেন্টও সংক্ষুব্ধ হতে পারে। বুঝতে পারছেন? তাহলে 41 আদেশের যে 24 বিধি একটু আগে বললাম চূড়ান্তভাবে নিষ্পত্তি করে, ওটা কি আপিলযোগ্য আদেশ? না। কিন্তু 23 বিধি কি? আপিলযোগ্য আদেশ। কে আপিল করবে? সংক্ষুব্ধ। ধন্যবাদ। কে বুঝেন নাই? রিমান্ড কে বুঝেন নাই বলেন তো ভাই, দ্রুত বলেন। মানে আপিলকারী সংক্ষুব্ধ হয়েছে আবার করতে পারবে উভয় পক্ষ যে সংক্ষুব্ধ আপিলকারী স্যার কিভাবে সংক্ষুব্ধ, কারণ প্রিলিমিনারি মানে প্রাথমিক পর্যায়ে যদি একটা আপিলকারী কিভাবে সংক্ষুব্ধ হয়েছে? আপিলকারী চাচ্ছে না যে যা করার আপনি করে দেন, অন্য জায়গা পাঠাবেন কেন? আপনিই তো দয়ার সাগর, সবকিছু পারেন। জি। দেখেন, আচ্ছা, আদেশ 41 বিধি 25 ভাই, বিচার্য বিষয় গঠন এবং বিচারে প্রেরণ, ফ্রেমিং ইস্যুস, ফ্রেমিং ইস্যুস এন্ড রেফার ফর ট্রায়াল। এই জায়গায় ট্রায়াল বানানটা ভুল আছে, এই জায়গায় লিখবেন TRIAL, TRIAL, এটা আগে হয়ে গেছে। বিথিকার শূন্যস্থান কেউ পূরণ করবেন না এই জায়গা। দেখেন, দেখেন আদেশ 41-এর খানলা একাডেমির 2টা কিডনি, আজকে একটা কিডনি আসে নাই। দেখেন, দেখেন 41, দেখেন 41 আদেশের 25 বিধি অনুযায়ী আপিল আদালত বিচার্য বিষয় প্রণয়ন করে তা বিচারের জন্য ফেরত পাঠাতে পারে, আন্ডারলাইন করে। তারপরে দেখেন, যে আদালতের ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই আদালত কোনো বিচার্য বিষয় প্রণয়ন করতে, আন্ডারলাইন করবেন, বিচার করা হতে বা কোনো ঘটনাগত বিচার্য বিষয় নির্ধারণ করা হতে বিরত থাকলে আপিল আদালত মকদ্দমার সঠিক সিদ্ধান্তের জন্য সেই সকল বিচার্য বিষয় গঠন প্রয়োজনীয় মনে করে, মানে যে সকল বিচার্য বিষয় গঠন প্রয়োজনীয় বলে মনে করে সেই সকল বিচার্য বিষয় গঠন করে আদালত বিচারের জন্য ফেরত পাঠাতে পারে। তাহলে 25 বিধিতে কি বলতেছে ভাই? মানে আপিল আদালতের একটা বিষয়ে আপনার বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল, কিন্তু উনি সেটা উপেক্ষা করছে, মানে আপিল আদালত, সরি বিচারিক আদালতের, কিন্তু উনি সেটা কি করতে করে নাই। এখন আপিল আদালতের দেখে মনে হচ্ছে যে এই বিষয়ে বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল, যেহেতু করে নাই, উনি নতুন করে আপিল আদালত বিচার্য বিষয় গঠন করে সেটা বিচারের জন্য পাঠাইছে কার কাছে? এটাও এক ধরনের রিমান্ড, এটাও এক ধরনের কি রিমান্ড। এখন যেহেতু পুনর্বিচারে পাঠাচ্ছে, এখন আমারে কেউ কি বলতে পারেন যে তাহলে এই 23-এর সাথে 23-এর রিমান্ড পুনর্বিচারে পাঠাইলো, এটার সাথে 25 বিধির পার্থক্য কি? হ্যাঁ, এক্স্যাক্টলি 23-এ যে রিমান্ডে পাঠাচ্ছে ওই মামলাটার কিন্তু বিচার্য বিষয় গঠন টঠন কিছুই হয় নাই, সাক্ষ্য গ্রহণ টগ্রহণ কি কিছুই হয় নাই, বুঝেন কিনা? কিন্তু এই 25-এ যে রিমান্ডে পাঠাচ্ছে এটা কিন্তু অলরেডি বিচার টিচার হয়েছে। পার্থক্য বুঝেন কিনা? আচ্ছা, এই জায়গায় ওই যে রিমান্ড 123 মানে রিমান্ডে গেছে, এই জায়গা 41 সাথে 23 বিধি পড়লাম না? ওই যে প্রতিকারের আগে একটু স্টার্টে লেখেন, এছাড়া 151 ধারায়ও কোনো মামলা পুনর্বিচারে পাঠাতে পারে। স্টার্টে লেখেন, এছাড়া 151 ধারায়ও কোনো মামলা পুনর্বিচারে পাঠাতে পারে। আরিফ সাহেব,
আপনার কিন্তু অ্যাডভোকেট হওয়া দরকার, কোর্টের লোকজন অনেক কিছু মিস করতেছে। তোমার ওই যে আড়ি কোটারে দাঁড়ানোর স্টাইল এত জলছে ওকে টাকা নেই, বলে দেন না। আমার সাথে টাকা স্বীকার করছে, প্রথমে এই জায়গায় নিয়ে দাঁড়ায়, পাশে একজন আসলে একটু চাই পরে আমার কাছে পরেটা আচ্ছা, তাহলে এই রুমা বুঝতেন কিনা যে 23-এর রিমান্ড আর 25-এর রিমান্ডের মধ্যে পার্থক্য কি? পঁচিশে হলো ওই মামলাটা অলরেডি বিচার টিচার হয়ে তারপরে আসছে, তখন আদালত, যখন আপিল আদালত দেখলো যে বিচার টিচার সব হয়েছে, বাট একটা বিষয় বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল, করে নাই, তাহলে আদালত বিচার্য বিষয় গঠন করে সেটা কি করবে, পুনর্বিচারে পাঠাবে। ধন্যবাদ। এবার আমরা দেখি 41 আদেশের 27 বিধি। আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য প্রদান, আরিফ সাহেবের ভাষায় সাক্ষ্য প্রদান, আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য প্রদান, এটা দেখেন প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট। প্রোডাকশন বলছে, প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স, অতিরিক্ত সাক্ষ্য ইন অ্যাপিলেট কোর্ট। যদি বলে আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, প্রোডাকশন শব্দটা আসলে আর অতিরিক্ত, তাহলে এলো 41 আদেশের 27। আর এবার ওই পাশে 107-এর ডি দেখেন, ওই জায়গা বলছে টু টেক এডিশনাল এভিডেন্স আর রিকোয়ার সাচ এভিডেন্স টু বি টেকেন, এই জায়গায় কিন্তু প্রোডাকশন শব্দটা নাই। তাহলে অতিরিক্ত সাক্ষ্য যে জায়গায় থাকুক না কেন, যদি আপনাকে বলে অতিরিক্ত স্বাক্ষর ইংলিশে যদি প্রোডাকশন শব্দ থাকে, তাহলে ওটা নেবেন কত, 27, আর প্রোডাকশন না থাকলে 107-এর কত, ডি। আমাদের ক্লাস টেস্টে বহুতবার আসবে, আপনারা পাবেন, আগের থেকে বলে নি, যদি প্রোডাকশন থাকে আর এডিশনাল এভিডেন্স, দুইটা শব্দ খুঁজবেন, প্রোডাকশন আর কি, এডিশনাল এভিডেন্স, তাহলে 41 আদেশের কত, 27। আর অন্য এডিশনাল এভিডেন্স আছে বাট প্রোডাকশন শব্দ নাই, তাহলে কত, 107-এর ডি। কলিমুল্লাহ ভাই, হ্যাঁ ছোট হাতের ব্র্যাকেট এডি, জি। তাহলে দেখেন, আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা 107 ধারায় দেওয়া হয়েছে। কোন কোন প্রেক্ষাপটে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, কোন কোন প্রেক্ষাপটে, আন্ডারলাইন করেন, কোন কোন প্রেক্ষাপটে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, তাই 41 আদেশের 27 বিধিতে বলা হয়েছে। আপিলের পক্ষগণ আপিল আদালতে গোল দিবেন, মৌখিক কিংবা দালিলিক কোন প্রকার অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের অধিকারী হবে না। নরমালি সাক্ষ্য টাক্ষ্য যা আছে সব সাক্ষ্য গ্রহণ করার দায়িত্ব কার, বিচারিক আদালতের। আপিল আদালত কোনো সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করে না, সে মৌখিক হোক আর কি হোক, লিখিত। কিন্তু যে আদালতের ডিক্রি হতে আপিল দায়ের করা হয়েছে, সে আদালত, আন্ডারলাইন করবেন, এরূপ কোন সাক্ষ্য যা তার গ্রহণ করা উচিত ছিল, আন্ডারলাইন করবেন, কিন্তু আদালত তা গ্রহণ করতে অস্বীকার করেছিল, মানে এরকম কোন সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল বাট সে সাক্ষ্য গ্রহণ করে নাই, সেই ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। তারপর আন্ডারলাইন করেন, রায় প্রদানের সুবিধার্থে। আর সবশেষে যেটা, যে ক্ষেত্রে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের অনুমতি দেয়। এ জায়গা বিধি 28টা একটু লেখেন, বিধি 28, বিধি 28। বিধি 28 দিয়ে লেখেন যে আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে, আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে অথবা অধস্তন কোনো আদালতকে নির্দেশ দিতে পারে, অথবা অধস্তন কোনো আদালতকে নির্দেশ দিতে পারে। অধস্তন কোনো আদালতকে নির্দেশ দিতে, তাহলে এটা মনে রাখেন, যদি আপনারা বলে যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ কে করবে, আপিল আদালতও পারে, আর আপিল আদালত নির্দেশ দিলে কি করবে, অধস্তন কোনো আদালত। বুঝতে পারছেন? এবং এটা বলা হয়েছে 41 আদেশের কত বিধি, 28 বিধি। তাহলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিবে 27-এ, আর কে গ্রহণ করবে এটা আছে কততে, 28। আচ্ছা, প্রতিকার দেখেন, প্রতিকার
আচ্ছা, একটা কথা বলে দিই, আমাদের 41 আদেশে আপিল আদালতের যে 4টা ক্ষমতা, সরি মানে 107 দ্বারা আপিল আদালতের যে 4টা ক্ষমতা, এই 4টার ক্ষেত্রে শুধুমাত্র একটার বিরুদ্ধেই আপিল করা যায়, বিবিধ আপিল, সেটা হলো রিমান্ড। 41 আদেশের 23 বিধি। আর বাকি 3টার বিরুদ্ধে আপিল করা যায় না। কি করা যায়? রিভিশন। ধরেন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিল, যদি কেউ সংক্ষুব্ধ হয়, তার প্রতিকার কি? রিভিশন। মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করলো, যদি কেউ সংক্ষুব্ধ হয়, প্রতিকার কি? রিভিশন। অতিরিক্ত বিচার বিষয় গঠন করে বিচারে ফেরত পাঠাইছে, প্রতিকার কি? রিভিশন। রিভিশন করবে। এখন যদি আপিল আদালত জেলা জজ হয়, তাহলে রিভিশন করবে হাইকোর্টে, এই আর কি। আর যদি আপিল আদালত স্বয়ং হাইকোর্ট হয়, তাহলে রিভিশনের আর সুযোগ নাই। এই তো। প্রতিকার দেখেন ভাই, ভাই আপনি কি মানে হঠাৎ করে আসছেন, তো বুঝতেছেন কিনা একটু দেখেন। আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের কোন আবেদন, আন্ডারলাইন করবেন, মঞ্জুর বা প্রত্যাখ্যানের কোন আদেশ আপিল যোগ্য না, তাই এই আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করবেন, রিভিশন করা যাবে। তাহলে আমার মনে রাখার সহজ পদ্ধতি যে আপিল আদালতের 4টা ক্ষমতার ভিতরে একটার বিরুদ্ধে আপিল করা যায়, সেটা হলো কি? রিমান্ড। 23। আর বাকি সবগুলোর বিরুদ্ধে কি? আমরা বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন। দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত, এটা একটু এদিক সরাই দিতে পারেন, দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মকদ্দমা প্রেরণ করতে পারেন? পুনর্বিচারের নিমিত্তে কততে? 41 আদেশের কত? 23। পরেরটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 107 ধারা বিধান অনুযায়ী নিম্নের কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নহে? নহে মানে কি? না। মামলা পুনর্বিচারে প্রেরণ, পুনর্বিচারে প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, আর্জি গ্রহণ। আর্জি গ্রহণ কিন্তু আপিল আদালতের ক্ষমতা না। সেলফ প্র্যাকটিসের প্রশ্ন সব গুরুত্বপূর্ণ, সব পড়বেন। আমরা চলে এসে আদেশ হতে আপিল। আন্ডারলাইন করেন, আদেশ হতে আপিল, আপিলস ফ্রম অর্ডারস। আদেশ কত? ধারা, আদেশ হচ্ছে 43, এর পাশে লেখেন ধারা 104 থেকে 106। ধারা 104 থেকে 106। আপনার তো আইন পাঠ বই না বোধহয়। আচ্ছা, আচ্ছা তাহলে আদেশ হতে আপিল ধারা কত ভাই? 104 থেকে 106। আর আদেশ কত? আচ্ছা মিতা বলেন তো, যে কোন কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না? হ্যাঁ, জি, হ্যাঁ, জি, জি। আর ধন্যবাদ। আর আরেকটা, ক্ষুদ্র একটা সম্পূর্ণ আদালত, এটার বিরুদ্ধেও আপিল করা, এই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। ধন্যবাদ। রুবেল সাহেব বলেন তো, যে আদি ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, এই কথাটা আমরা কোথায় পড়েছি? আদি ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, এই কথাটা আমরা কোথায় পড়েছি? রোমা, ছিয়ানব্বই এক। আর একতরফা ডিগ্রিতে আপিল করা যায় 96(2). ষোলো ডিগ্রিতে আপিল করা যায় না 96(3). প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করলে, আপিল না করলে, চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে যখন আপিল করা হলো, তখন প্রাথমিক ডিগ্রি রিলেটেড কোনো কথা বলা যাবে না। 97 দ্বারা, মনে আছে কিনা? 97 দ্বারা। আচ্ছা, আমরা এখন আদেশ সমূহতে আপিল আসি। আমরা যখন জানি যে আদেশ কিন্তু নর্মালি যখন আমরা আপিল করেছি, সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা গেলেও মানে সকল আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না। শুধু কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এর তালিকা দেওয়া হয়েছে 104 ধারায় আর 43 আদেশে। দেখেন আমরা একটু করি,
যে সাধারণত আদেশের বিরুদ্ধে আপিল চলে না, কিন্তু আন্ডারলাইন করবেন আদেশটি যদি আপিলযোগ্য আদেশ হয় তাহলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 104 ধারায় এবং 43 আদেশে আপিলযোগ্য আদেশের তালিকা দেওয়া হয়েছে। দেওয়ানি কার্যবিধির অধীন আদালত কর্তৃক প্রদত্ত কোনো আদেশ যদি আন্ডারলাইন করবেন 104 ধারায় বা 43 আদেশে উল্লেখিত কোনো আপিলযোগ্য আদেশ হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যায়। আমরা প্রথমে পড়বো 104 ধারা। আপনাদের 104 ধারায় কি কি আপিল করা যায় এটা অ্যাকচুয়ালি এই জায়গা যদিও পড়বো বাট অলরেডি আমরা পড়ে ফেলেছি, পড়লে টের পাবেন। দেখেন 104 ধারা অনুযায়ী নিম্নোক্ত আদেশ সমূহের বিরুদ্ধে আপিল করা যাবে। ক দেখেন আন্ডারলাইন করেন 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্টের আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। আদেশের বিরুদ্ধে এই মেঘনা বলেন তো যে কম্পেনসেটরি কস্ট কি, মনে আছে কিনা? 35 ক মিথ্যা তুচ্ছ কে করলে? মিথ্যা একজন ব্যক্তি মামলা স্থানান্তরের আবেদন করলো, আর একজন এসে বললো যে ইওর অনার এই জায়গা মামলা স্থানান্তরের কোনো দরকার নাই, সে শুধুমাত্র শুধু সময় মানে কাল বিলম্বের জন্য আবেদনটা করেছে। তখন আদালত তার আবেদনটা মানে মামলা স্থানান্তরের আবেদনটা কি করে দিল? নামঞ্জুর করে দিল। তখন অপর পক্ষ এসে বলবে যে ইওর অনার তাহলে তো প্রমাণিতই হয়ে গেল যে তার আবেদনটা আসলেই মিথ্যা ছিল, তাহলে ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিবে সর্বোচ্চ কত? 20,000। যারে ক্ষতিপূরণমূলক খরচ আদেশ দিতে বললো সে সংক্ষুব্ধ হলে তার প্রতিক্রিয়াতে আপিল 104 ধারায়। 104 ধারায়। আর মনে আছে কিনা মিতা যে পেলো, ধরেন সে চাইছিল 20,000, দিছে তারে 10,000, সে সংক্ষুব্ধ, সে বলতেছে যে আমি আরো চাই, আমার আরো 10,000 তা পাওয়ার সুযোগ আছে, তাহলে তার প্রতিক্রিয়া কি? মনে আছে কিনা মাসুদ? আচ্ছা, পরেরটা দেখেন খ। আচ্ছা খ দেখেন ভাই, খ বাদী অপর্যাপ্ত কারণে আটক, প্রোগ বা নিষেধাজ্ঞার আবেদন করলে 95 ধারার অধীন বিবাদী ক্ষতিপূরণের আন্ডারলাইন করেন বিবাদী ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে। 95 ধারাটা বলতেন এই ক্ষেত্রে বাদী মকদ্দমায় পরাজিত হলে আদালত যদি মনে করে বাদী অপর্যাপ্ত কারণে আটক, প্রোগ বা নিষেধাজ্ঞার আবেদন করেছে তাহলে আদালত বাদীকে সর্বোচ্চ গোল দিবেন 10,000 টাকা ক্ষতিপূরণ বিবাদীকে প্রদানের আদেশ দিতে পারে। এরূপ ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে বাদী আপিল করতে পারে। তাহলে 35-এর কতে হলো ক্ষতিপূরণমূলক খরচ, আর এই যে নিচে যেটা পড়তেছে এটাও অ্যাকচুয়ালি ক্ষতিপূরণমূলকই খরচ, বাট এটা দিচ্ছে কখন? যে মামলা চলাকালীন সময়ে যার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিল, যার পক্ষে ক্রোকের আদেশ দিয়েছিল, যার পক্ষে আটকের আদেশ দিয়েছিল, মূল মামলায় সে হেরে গেছে। তাহলে যে মামলায় জয়লাভ করছে সে বলতে পারে যে ওরা না, যে মামলা চলাকালীন সময় তো ঠিকই আমারে গ্রেফতার করছেন, আমারে আমার সম্পত্তি ক্রোক করা হয়েছে, আমার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মূল বিচারে এসে তো ঠিকই আমি জিতছি, তাইলে আমারে এখন ক্ষতিপূরণ আদায় করে দেন। এই ক্ষেত্রে সর্বোচ্চ 95 ধারায় ক্ষতিপূরণ দিতে পারে কত? 10,000। এবং এই ক্ষতিপূরণের বিরুদ্ধেও প্রতিকার কি? আপিল। কত ধারায়? 104 ধারায়। তারপরটা দেখেন ডিক্রি জারিতে গ্রেফতার বা দেওয়ানি কারাগারের আটকের আদেশ ব্যতীত, ব্যতীত শব্দটা বলতেন এই আইনের যে কোনো বিধানের অধীনে জরিমানা আরোপ আন্ডারলাইন করবেন কিংবা কোনো ব্যক্তিকে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটক করার আদেশ ডিক্রি জারিতে গ্রেফতার ছাড়া যদি অন্য কোনো সময় কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়, অন্য কোনো সময় গ্রেফতার কখন করে? ট্রায়ের পূর্বে গ্রেফতার করে না, তারপরে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি অমান্য করে তখনও কি করে? গ্রেফতার করে। তাহলে এই যে কোনো গ্রেফতারের বিরুদ্ধেও আপিল করা যায়, ডিক্রি জারি গ্রেফতার ব্যতীত আপিল করা যায়, সেই আপিলটাও 104 ধারায়। যেমন দেখেন 38 আদেশের 4 বিধির অধীন রায়ের পূর্বে দেওয়ানি কারাগারে আটকের আদেশ বা 39 আদেশের 2-3 বিধির অধীন দেওয়ানি কারাগারে আটকের আদেশের বিরুদ্ধে আপিল করা। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিক্রি জারি ব্যতীত অন্য কোনো কার্যক্রমে যদি গ্রেফতার করা হয় তাহলে সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে কত ধারায়? 104 ধারায় না 43 আদেশ? কত ধারায়? 104 ধারায়। মাসুদ সাহেব বলেন তো, যদি ডিক্রি জারিতে গ্রেফতার করে
গ্রেফতার যদি করে ওইখানে 43 সাদেশে আসবে। এর বিরুদ্ধে আপিল করতে পারবে, এত কনফিডেন্টলি কোন কিভাবে বললেন, কোন জায়গা পড়ছেন না? ডিগ্রিজারি গ্রেফতারের বিরুদ্ধে আপিল করা যায় না। দেখেন মন্তব্য দেখেন, এই ধারা অনুযায়ী আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করবেন, আপিল করা হলে উক্ত আপিলে প্রদত্ত আদেশের বিরুদ্ধে কোনো আপিল চলবে না, অর্থাৎ রিভিশন করা যাবে। অর্থাৎ আপনি 104 ধারায় একবার আপিল করলেন, করার পরে ওই আপিলে যে সিদ্ধান্ত দিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আর আপনি কি করতে পারবেন না, আপিল করতে পারবেন না। কারণ আমরা অলরেডি জানি যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের বিধান। তাহলে আপনি বলেন তো যে ভাই 104 ধারায় কয়টা আদেশের বিরুদ্ধে কয়টা বিধান আছে যার বিরুদ্ধে আপিল করা যায়? কয়টা? 3টা। প্রথম হলো 35 কয়ের বিরুদ্ধে, তারপর হলো 95 ধারার আদেশের বিরুদ্ধে, আর তারপরে বললো হলো ডিগ্রিজারি ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে যদি কি করা হয়, গ্রেফতার করা হয়। ধন্যবাদ। এবার আমরা চলে আসবো 43 আদেশ। দেখেন 43 আদেশ হতে আপিল ফ্রম ওয়ার্ডার্স। দেখেন 43 আদেশে এই জায়গা মোট বিধি আছে 25টা। কয়টা? 25টা। 25টার ভিতরে আমাদের অনেকগুলা এমনিতেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি যদি আপনাদের এইভাবে বলি যে 7-এর 10, 8-এর 10, 9-এর 9, 9-এর 13, 10-এর 4, 11-এর 21, 16-এর 10, 16-এর 20, আমরা যে যতগুলা পড়ছি সেইগুলা বলতেছি। 21-এর 92, 21-এর 92, তারপরে পড়ছি 38-এর 2-3, 38-এর 2-3, তারপরে 38-এর 6, 39-এর 1, 2, 4, 10, 40-এর 1, 4, 41-এর 19, 41-এর 21, 41-এর 23, এই পর্যন্ত কিন্তু আমরা পড়ছি। সেগুলো একটু দেখি। দেখেন আচ্ছা দেখেন ভাই, প্রথমে দেখেন 7-এর 10, 7 আদেশের 10 বিধি 1 নাম্বার দেন। যদিও এই জায়গা 25টা, কিন্তু আইন পাটে যে সিরিয়াল আছে এই জায়গা দেখবেন 28টা হয়ে যায়, কারণ আপনি কিন্তু 25টা আত্রাই পাবেন না। তো আমি যে সিরিয়াল অনুযায়ী বলি সেটা অনুযায়ী দাগান। এই যে 7-এর 10, এটার পাশে বাম সাইডে লেখেন 1 নাম্বার। 1 নাম্বার বিস্তারিত পড়বো না। 7-এর 10-এ বলা আছে যদি আরজি ফেরতের আদেশ দেয় তাহলে সংক্ষুব্ধ বাদী কি করতে পারবে? আপিল করতে পারে, কারণ এটা একটা কি আদেশ? আপিলযোগ্য আদেশ। সো এই জায়গায় একটু ডান সাইডে লিখতে পারেন যে 7-এর 10-এ আপিল করবে কে? কে করবে? বাদী। বাদী। আর এই আরজি ফেরতে যে 7 আদেশের 10 বিধি অধীন আরজি ফেরত, এটা একটু বলতেন আরজি ফেরত। তারপরে 8-এর 10-এর পাশে 2 নাম্বার দেন। 8-এর 10-এর পাশে 2 নাম্বার দেন। 8-এর 10-এ কি আছে আমি একটু মনে করাই দিই। 8-এর 10-এর পাশে 2 নাম্বার দিবেন আর লিখতে পারেন উভয় পক্ষ আপিল করতে পারে। 8-এর 10-এ উভয় পক্ষ আপিল করতে পারে। মাসুদ বলেন 8-এর 10-এ কি আছে? লিখিত জবাব আর অতিরিক্ত লিখিত জবাবের ভিতরে পার্থক্য কি মাসুদ? লিখিত জবাব হচ্ছে যে ক্ষেত্রে বাদী মামলা করছে, বিবাদী জবাব দিচ্ছে, সেটা হচ্ছে লিখিত জবাব। আর অতিরিক্ত লিখিত জবাব? আদালত বলছে বা এত পেছান কে? বলবেন যে লিখিত জবাব দেয় বিবাদী, অতিরিক্ত লিখিত জবাব বাদী বা বিবাদী। মনে আছে কিনা আপনাদের? 8 আদেশের 9 বিধিতে আছে এডিশনাল রিটেন স্টেটমেন্ট। মামলার যে কোনো স্টেজে আদালত বাদী বা বিবাদীর কাছে অতিরিক্ত লিখিত জবাব চাইতে পারে। কতদিনের মধ্যে চাইবে? কোনো নির্দিষ্ট সময় নাই। যার কাছে চাইলো সে যদি লিখিত জবাব দিতে ব্যর্থ হয় তাহলে 8 আদেশের 10-এ তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে। 8 আদেশের 10 বিধি একটা আপিলযোগ্য আদেশ, আর 8 আদেশের 10-এর বিরুদ্ধে বাদী হোক, বাদীর বিরুদ্ধে যাক বা বিবাদীর বিরুদ্ধে যাক, এর বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। তাহলে আমরা একটা বললাম 7-এর 10-এ আপিল করে কি ভাই? বাদী। আর 8-এর 10-এ আপিল করে কি? উভয় পক্ষ। ধন্যবাদ। পরেরটা দেখেন 9 আদেশের 9-এর এই জায়গা 3 নাম্বার লেখেন। 9 আদেশের 9 কয় নাম্বার? 3 নাম্বার। এখানে 9 আদেশের 9 আমি ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে মামলা খারিজ হয়েছে 9 আদেশের 8-এ, তারপরে বাদী খারিজ রদের আবেদন করছে 9 আদেশের 9, আর সেই আবেদনটা যদি নামঞ্জুর হয়, মঞ্জুর হলে কিন্তু রিভিশন।
আমি যে খারিজ রদের আবেদন করছিলাম 9 আদেশের কততে? 9। যেরকম আপিল খারিজ রদের আবেদন করছিলাম কততে? 41 আদেশের 19। 41 আদেশের 19। 19 যদি নামঞ্জুর হয় প্রতিকার কি? আপিল। 9 যদি নামঞ্জুর হয় প্রতিকার কি? আপিল। তো এটা 3 নাম্বার। তাহলে এই জায়গায় আপিল করতে পারে, আপনি 9 এর 9 নিচে লিখতে পারেন বাদী। শুধু কে করে? বাদী। 9 এর 13 পাশে লিখবেন 4 নাম্বার। 9 এর 13 পাশে 4 নাম্বার। 9 এর 13 খুবই ইজি, যে এক্সপার্টি ডিগ্রি বিকাশ সাহেব একতরফা ডিগ্রি কার পক্ষে দেয়? কার পক্ষে দেয়? বাদীর পক্ষে দেয়। তাহলে এই জায়গা সংক্ষুব্ধ কে? বিবাদীর প্রতিকার কি ছিল বলেন তো? 4টে প্রতিকার ছিল, বলেন দ্রুত বলেন, 10 সেকেন্ডের মধ্যে। তিনটা বলেন, একটা তো বলেন অন্তত। একটা বলেন, একটা বলেন। আশাফুল সাহেব, আমি আজকেও বলছি যে একতরফা ডিগ্রির মধ্যে 96(2) ধারা আপিল করা যায়, বলছি কিনা বলেন? একতরফা ডিগ্রি রদের জন্য 9 আদেশের 13-তে আবেদন করা যায়, সরাসরি রদের জন্য 13 পদে আবেদন করা যায়, এছাড়া রিভিউ করা যায় 47 আদেশের 1 বিধিতে। এখন আপনি বিবাদী হিসেবে একতরফা ডিগ্রি রদের আবেদন করলে 9 আদেশের 13-তে, 13-র আবেদনটা যদি কি হয়? না মঞ্জুর হয়, তাহলে প্রতিকার কি? আপিল। তাহলে এই জায়গায় 9 আদেশের 13-তে যে আপিল, এটা কে করে? বিবাদী। সো নিচে একটু লেখেন বিবাদী। 10 এর 4 এটার পাশে 5 নাম্বার লেখেন এবং নিচে লেখেন উভয় পক্ষ। আপিল করতে পারে উভয় পক্ষ। 10 এর 4 এর কাহিনী মনে আছে কারো? বলেন, মিতা বলেন। তারে পক্ষরে আসতে বলতে, কিন্তু সে আসে না, আসলে রায় ঘোষণা করবে। তাহলে তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে, তার বিরুদ্ধে রায়। ধন্যবাদ মিতা। তো এখানে বলছে যে প্রথম শুনানির সময় আদালত উভয় পক্ষের যে কারো কাছে জবানবন্দি নিতে পারে। তো যেদিন যারে জিজ্ঞাসা করলো সে আসে নাই, আইনজীবী আসছে, আইনজীবীরা কোনো প্রশ্ন করলো, আইনজীবী প্রশ্নের উত্তর দিতে পারে না বা অস্বীকার করছে, তখন সংশ্লিষ্ট পক্ষরে হাজির হইতে বলছে। সংশ্লিষ্ট পক্ষ হাজির না হলে তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে 10 আদেশের কততে? 4 বিরুদ্ধে। তাহলে 10 আদেশের 4-এ আপিল করে কে কে? উভয় পক্ষ। বাদী বিবাদী উভয়। ধন্যবাদ। পরেরটা আসেন, 11 আদেশের 21, এখানেও লেখেন উভয় পক্ষ। এটা 6 নাম্বার। 11 আদেশের 21-এ উভয় পক্ষ লেখেন 6 নাম্বার। এটার ফ্যাক্ট একটু মনে করাই দিই যে নরমালি যখন বিচার্য বিষয় গঠন হয়ে যায়, তখন মামলার এক পক্ষ আর এক পক্ষের কাছে কোনো প্রশ্ন জানতে যাইতে পারে বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে, মনে আছে কিনা? বা দলিল পরিদর্শন করার জন্য আবেদন করতে পারে। তখন আদালত যদি কাউরে বলে যে বাদী তুমি বিবাদী প্রশ্নের উত্তর দিবা, বা হে বিবাদী তুমি বাদীর প্রশ্নের উত্তর দিবা, বাট সে উত্তর দিতে পারে নাই, তখন তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে 11 আদেশের 21 বিধিতে। এটা বাদী হইলে বাদীর মামলা খারিজ করে, বিবাদী হইলে বিবাদীর মামলা একতরফা নিষ্পত্তি করে। তা যাই করুক না কেন, উভয় পক্ষের প্রতিকার আপিল 11 আদেশের কত বিধি? 21 বিধি। ধন্যবাদ। পরেরটা দেখেন, 16 আদেশের 10-এর পাশে 7 নাম্বার লেখেন। 16 আদেশের 10-এর পাশে 7 নাম্বার লেখেন। এটা হচ্ছে, এটাও মনে করাই দিই যে কাউরে আদালত সমন দিছে কোনো দলিল হাজির করার জন্য বা হাজির হওয়ার জন্য, তখন সে সমন অনুযায়ী ব্যর্থ হয়েছে। সমন অনুযায়ী কি ব্যর্থ হয়েছে, তখন তারে 32 ধারা অনুযায়ী বা 16 আদেশের 12 বিধি অনুযায়ী কয়েকটা জিনিস করতে পারে। তারে গ্রেফতার করতে পারে, তার সম্পত্তি ক্রোক করতে পারে, তারে দেওয়ানি কারাগারে পাঠাইতে পারে, অনধিক 500 টাকা জরিমানা করতে পারে। এইগুলোর বিরুদ্ধে তার প্রতিকার হচ্ছে কি? আপিল। 16 আদেশের 10। তাহলে এই জায়গা উভয় পক্ষ। 16 আদেশের 10ও উভয় পক্ষ। 16 আদেশের 20 উভয় পক্ষ। 8 নাম্বার। 16 আদেশের 20-এর পাশে 8 লেখেন। 16 আদেশের 20টা মনে করাই দিই, যে কোনো পক্ষের সাক্ষীরে সমন দিছে, সাক্ষী আসছেও, আসার পরে আসে
সে বিকাশের মতো নীরব হয়ে যাচ্ছে, কিছু বলতে পারতেছে না। তাহলে তখন তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে 16 আদেশের কততে? 20-এ। ধন্যবাদ। আচ্ছা দেখেন, 21 আদেশের 34 আছে না, এর পাশে লেখেন 9 নাম্বার। 21 আদেশের 34 এর পাশে কত লিখবেন? 9। 21 আদেশের 34 আমরা বিস্তারিত করি নাই, পড়ার দরকারও নাই, এটা অপ্রাসঙ্গিক। 21 আদেশের 34 9 নাম্বার, এটা লিখলেই হবে। 21 আদেশের 57-তে কোনো নাম্বার আসবে না। আপনি 21 আদেশের 60 আছে না, 60, এটার পাশে লেখেন 10 নাম্বার, 60 আর কি। 21 আদেশের 60 এর পাশে কত? 10। এটাও বিস্তারিত ব্যাখ্যার দরকার নাই, এটা আমরা পড়ি নাই। 21 আদেশের 61 দেখছেন? 61-র পাশে লেখেন 11। তো মাঝে 21 আদেশের 57টা কিন্তু বাদ গেছে, দেখছেন কিনা? 21 আদেশের 57-তে আমরা কোনো নাম্বারিং করি নাই, দেখছেন? তার মানে এটা আমাদের মূল সিপিসি তে নাই। তারপরে দেখেন 21 আদেশের 72 আর 92, 72 আর 92, এটার পাশে বাম পাশে লেখেন 12, বাম পাশে 12 লিখেছেন। 72 পড়ি নাই, বাট 92 আমরা পড়ছি। জি, 72 92 তো একসাথে, এটা বাম পাশে দেবেন 12। বুঝছেন? আচ্ছা শুনেন, 92-তে কি বলছে একটু মনে করাই দিই, যে ওই যে আমরা যদি নিলাম রদের আবেদন করবে তারিখ 21 আদেশের 89 আর 90-তে, 89 আর 90-তে, তো ওখানে 89 90-তে যে সিদ্ধান্তই দেখ না কেন, এটা আপিলযোগ্য আদেশ কত? 92-তে। তো 21 আদেশের 92 আপিলযোগ্য আদেশ, এবং এই আপিলটা করে দায়িক। কে করে? দায়িক। 22 আদেশের 9 বিধি, এটার পাশে দিবেন 13। 22 আদেশের 9 বিধি লিখবেন উভয় পক্ষ। গতকাল আপনাদের একটা প্রশ্ন আসছিল, যে জায়গায় উত্তর ছিল অ্যাবেটমেন্ট, অনেকে দিবেন, বাট অ্যাবেটমেন্ট বানানটা ওখানে ভুল ছিল, ABETMENT, বাট অ্যাকচুয়ালি অ্যাবেটমেন্ট বানান যে ওই ABETMENT, ওই অ্যাবেটমেন্ট মানে হচ্ছে প্ররোচনা। কি? প্ররোচনা। আর আপনি যদি বাতিল বলেন তাহলে ABATEMENT। তাহলে আমরা 22 আদেশের 9 বিধিতে কি আছে একটু মনে করাই দিই, যে বাদী বা বিবাদী মারা গেছে, তার বৈধ প্রতিনিধি পক্ষভুক্তি আবেদন করবে 90 দিনের মধ্যে 22 আদেশের 3 অথবা 4-এ। 22 আদেশের 3 বা 4-এ যে আবেদনটা করে এটাকে বলে কায়মোকাম। কি বলে? কায়মোকাম। তো তারা যদি পক্ষভুক্তি করার আবেদন না করে, তাহলে বাদী না করলে বাদীর মামলা বাতিল, বিবাদী না করলে বিবাদীর মামলা বাতিল। তাহলে সেই ক্ষেত্রে তাদের প্রতিকার হচ্ছে 22 আদেশের 9-এ ওই বাতিল আবেদন, বাতিলের আবেদন, বাতিল আদেশ বাতিলের আবেদন 22 আদেশের 9, 22 আদেশের 9। এক্ষেত্রে আপিল করতে পারে কে কে? বাদী বিবাদী উভয়। মনে আছে কিনা? এবং এই জায়গায় একটা ব্যতিক্রম আপনাদের মনে আছে কিনা, যে এই যে 22 আদেশের 9-এর যে আবেদন, এটা তামাদি মেয়াদ 60 দিন। 60 দিন তামাদি মেয়াদ কত দিন? 60 দিন। এছাড়া সরাসরি বাতিলের আবেদন করতে পারে 22 আদেশের 9 ক। 9 ক। রতিন সাহেব বলেন তো, এই 22 আদেশের 9 কতে খরচ কত? ধন্যবাদ। এই 22 আদেশের 9 কতে খরচ কত? 3000। ধন্যবাদ। আচ্ছা, 22 আদেশের 10-এ বাম পাশে লেখেন 14 বিধি। এটা হচ্ছে যে ওই অনেক সময় যে 22 আদেশের 10 বিধি অনুমতি দিতে অস্বীকার করলে বিবাদী যে কোনো বিবাদী আবেদন করতে, যে তার পক্ষে একজন সত্য নিয়োগী আবেদনের অ্যাসাইনর বলে। তো এটা আমরা বিস্তারিত পড়ি নাই, দরকার নাই। তো যদি আদালত বলে যে না, কোনো সত্য নিয়োগে মানে নিয়োগ করা যাবে না, সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে 22 আদেশের 10-এ যে আদেশটা দিল সেটার বিরুদ্ধে আপিল করা, সমস্যা নাই। 23 আদেশের 3, এটার পাশে 15 লেখেন। 15। 23 আদেশের 3, এটার পাশে কত লিখবে? 15।
আচ্ছা দেখি সলিমুল্লাহ বলেন তো যে সোলে ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যায়? কোথায় বলা আছে? রোমা বলেন কোথায় বলা আছে? 23 আদেশের তিনি তো সোলে ডিক্রি দিচ্ছে, এর বিরুদ্ধে আপিল করা যায় না, কোথায় আছে? আপিল করা যাবে 96(3) তাহলে 23 আদেশের 3-এ যদি ডিক্রি দিচ্ছে আপিল করা যাচ্ছে না, তাহলে আবার এই জায়গায় আপিল করা যাবে, কাহিনী কি? আচ্ছা কাহিনী হচ্ছে, আমি ব্যাখ্যা করি যে বাদী বিবাদী উভয় রাজি, তারা আদালতে বলছে, আদালত ডিক্রি দিয়ে দিছে 23 আদেশের 3-এ, এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। বাদী বিবাদী রাজি কিন্তু আদালত রাজি না, সেই ক্ষেত্রে কি করা যাবে না? এই যে আদালত যে আদেশটা দিল এটার বিরুদ্ধে করা যায় না আপিল, আপিলযোগ্য আদেশ, এটা হলো 23 আদেশের কত বিধি? 3 বিধি। কিন্তু জি, তাহলে 23 আদেশের 3 কত? এটা কয় নাম্বার? 25, সরি 15। 25 আদেশের 2 দেখেন, 25 আদেশের 2 এর বাম পাশে লেখেন 16। এটা আমরা পড়ছি, মানে একটু পরোক্ষভাবে পড়ছি। কেমনে? ওই যে বাদী যে মামলা করছে সে আছে বিদেশে, কিন্তু দেশে তার কোনো কি নাই, স্থাবর সম্পত্তি নাই, তখন বিবাদীর আবেদনে বা আদালত স্বপ্ন দিতে হয়, বাদীরে বলবে যে তুমি জামানত দাও, সে জামানত দিতে কি হয়েছে, দেয় নাই বা ব্যর্থ হয়েছে, মামলা খারিজ করে দিবে, মামলা খারিজ করে 25 আদেশের 2-এ। আর এই 25 আদেশের 2-এ খারিজ করলে সেটার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে কি? দেখেন 34 আদেশের 2, 4, 7, 34 আদেশের 2, 4, 7, পাশে লেখেন 17, পাশে লেখেন 17। 34 আদেশের ডান সাইডে একটু পড়েন। 34 আদেশ 2, 4, 7 বিধি অনুসারে বন্ধকি টাকা, বন্ধকি টাকা শব্দটা বলতেন, বন্ধকি সম্পত্তি, বন্ধকি শব্দটা বলতেন। আপনারা যদি নরমালি, আমরা 34 আদেশ বিস্তারিত পড়ি নাই পরীক্ষায়, আমার বিস্তারিত পড়ার দরকারও নাই, আপনার আসবে যে বন্ধকি টাকা আবেদন, বন্ধকি টাকা রিলেটেড কোনো আদেশ দিলে এর বিরুদ্ধে প্রতিকার কি কি হবে বলেন? আপিল। কত আদেশ? 34 আদেশ। বা যদি বন্ধক রিলেটেড কোনো কথা বলে, আদেশ কত? 34। 34 আদেশের তাহলে কোন আদেশটা আপিলযোগ্য আদেশ? 2, 4, 7, 2, 4, 7। পরেরটা দেখেন 35 আদেশের 3, 4, 6, 3, 4, 6, এটা হলো 18 লেখেন, বাম পাশে লেখেন 18। কি লিখবেন? 18। 35 আদেশে আছে ইন্টারপ্লিডার সুট, আর 35 আদেশে যা আছে এই বিষয়টা আছে কত দাঁড়ায়? 88 দাঁড়ায়। সো ইন্টারপ্লিডার সুট 3, 4, 6, এটা হলো 18 নম্বর, এর ভিতরে আপিল করা যায়। এরপরে আমরা চলে আসি যেটা পড়ছি 38 আদেশের 2, 3, 6, এটার পাশে লেখেন 19 নাম্বার। 38 আদেশের 2, 3, 6, পাশে কত লিখবেন? 19। এখানে দুইটা জিনিস, 2, 3 হলো আটকের ক্ষেত্রে, আর 6 হলো কি? ক্রোকের ক্ষেত্রে। এখন একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনাদের এই যারে আটক করলো সে আপিল করতে পারে, যার সম্পত্তি ক্রোক করলো সে আপিল করতে পারে, কিন্তু বাদী আবেদন করছিল আটকের, বাদীর আবেদন মঞ্জুর করে নাই। বাদী আবেদন করছে হলো সম্পত্তি ক্রোকের, বাদীর আবেদন মঞ্জুর করে না, সেক্ষেত্রে বাদীর প্রতিকার কি? ডিভিশন। বাদীর প্রতিকার ডিভিশন। আচ্ছা দেখেন, এখানে 39 আদেশের 1, 2, 4 আর 10, এই তিনটা হবে 20 নাম্বার, এই তিনটারে আপনি ব্র্যাকেট দিয়ে আটকান। 39 আদেশের 1, 2, 4 আর কত? 10, এই তিনটা মিলে হবে কয় নাম্বার? 20 নাম্বার। এবং এটা কিন্তু আমরা জানি, আমি যদি আপনাদের এইভাবে ব্যাখ্যা করি, 39 আদেশের 1-এ হলো আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, 39 আদেশের 2-এ আবেদন করে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে কিন্তু চুক্তিভঙ্গ বা ক্ষতিসাধক, চুক্তিভঙ্গ বা ক্ষতিসাধক। 39 আদেশের 4-এ অস্থায়ী নিষেধাজ্ঞা রদ বা পরিবর্তনের আবেদন করে। আর 39 আদেশের 10 আমি আপনাদের ব্যাখ্যা করেছি যে যখন কাউরে বলে যে তুমি এত টাকা দাও, সে বললো যে এই টাকা তো আমার না, অমুকের টাকা, আদালত বলবে যে ঠিক আছে অমুকের টাকা, তাহলে তুমি আদালতে জমা দাও বা অমুকরে ফেরত দাও। এই যে 1, 2, 4, 10 মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, 39 আদেশ রিলেটেড কিছু আসলেই
এখানে আমার প্রতিকার কি? আপিল। শুধুমাত্র একটা জিনিসের বিরুদ্ধে 39 আদেশে আপিল করা যায় না বলছিলাম, মনে আছে? অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিলে সেটার বিরুদ্ধে আপিল করা যায় না। সেটার বিরুদ্ধে প্রতিকার কি? ডিভিশন যেখানে আপনি সেটার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে ওই শুনানির দিন কি আবেদন করা? অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানিতে বাতিলের আবেদন করা। দেখেন, তারপরে 40 আদেশের 1/4, 40 আদেশের 1/4 এটা পাশে লেখেন 21। 40 আদেশের 1/4 পাশে লিখবেন কত? 21। তো এই যে 21, 40 আদেশের 1/4 নরমালি আমরা জানি রিসিভার নিয়োগ দেয় 1-এ, রিসিভার অপসারণ করে 4-এ। সো রিসিভার নিয়োগ দেখ বা অপসারণ করা হোক, দেখ বা না দেখ, উভয় পক্ষ এই জায়গায় আপিল করতে পারে। 41 আদেশের 19 এবং 21 এটার পাশে লিখবেন 22, বাম পাশে লেখেন 22। 41 আদেশের কত? 19 আর গতকাল পড়েছি যে আপিলে খারিজের আবেদন নামঞ্জুর হলে এটা একটা আপিলযোগ্য আদেশ। আর 19-এ আর পুনঃশুনানির আবেদন নামঞ্জুর হলে এটাও একটা কি? আপিলযোগ্য আদেশ। তাহলে 19-এ আবেদন করে হলো আপিলকারী, আর 21-এ আবেদন করে কে? রেসপন্ডেন্ট বা প্রতিবাদী। 41 আদেশের 23-এর পাশে 23 লেখেন, 23-এর পাশে 23। তাহলে এই 23 তো মাত্রই পড়লাম যে রিমান্ডে পাঠাই উভয় পক্ষ। আচ্ছা, এরপরে দেখেন 45 আদেশের 6 এটার পাশে লেখেন 24। 45 আদেশের 6-এর পাশে কত লিখবেন? 24। এটা হচ্ছে আমার ওই আপিল বিভাগে আপিল এই রিলেটেড। আর সব শেষে হচ্ছে 47 আদেশের 4, এটা হচ্ছে কত? 25 লিখবেন বাম পাশে 25। রিভিউ আবেদন মঞ্জুর হলে, রিভিউ আবেদন মঞ্জুর হলে, এই মঞ্জুর ডান পাশে মঞ্জুরটা গোল দেন। রিভিউ আবেদন মঞ্জুর হলে প্রতিকার হচ্ছে আপিল। তো এই হচ্ছে আপনার 25টার সিরিয়াল। এখন দেখেন 25টা মিলছে, এর আগে কিন্তু 25টা মিলছিল না। এই 25টা নিজের অবচেতন মনে মুখস্থ করে না করলেও সমস্যা নাই, কিন্তু বুঝে বুঝে পড়েন। আমরা মূল আপনি যদি শুরু থেকে পড়বেন দেখেন যে 25টার অধিকাংশ আপনার হয়ে গেছে। বিগত বছর প্রশ্ন দেখেন, দেওয়ানি মামলায় রিভিউ আবেদন মঞ্জুর, মঞ্জুর শব্দটা গোল দেন। রিভিউ মঞ্জুর করলে প্রতিকার কি? রিভিউ মঞ্জুর করে প্রতিকার আপিল। আর রিভিউ না মঞ্জুর করলে প্রতিকার হচ্ছে কি? রিভিশন। 2 নাম্বার দেখেন, দেওয়ানি মামলায় আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানি কার্যবিধির কত দাঁড়ায়? আদেশের বিরুদ্ধে আপিল কত ভাই? 104। 3 নাম্বার দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 41-43 আদেশে আর কি অর্ডার 43 এর জায়গায় লেখা ভুল আছে, 43 হবে, আরেকটা ডট হবে আর কি, আরেকটা 1 হবে। আপিলযোগ্য আদেশের তালিকায় মোট কয়টি আপিলের বলে আছে? কয়টা? 25টা। আচ্ছা, 4 নাম্বার দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 11 আদেশের 21। আপনার যদি জানা থাকে, আমি জানি 11 আদেশের 21 হলেই কি বিবিধ আপিল করা যায়। 43 আদেশের 1 বিধি অনুযায়ী কি বিবিধ আপিল করা যায়। এবং আপনাদের মনে থাকার কথা যে আদেশের বিরুদ্ধে আপিল করলে সেটাকে বলে মিসেলিনিয়াস আপিল বা মিস আপিল বা বিবিধ আপিল। তারপরে দেখেন 5 নাম্বার, যে দেওয়ানি কার্যবিধির কোন বিধানে আপিলযোগ্য আদেশগুলোর তালিকা আছে? 43 আদেশের কত বিধি? 1 বিধি। 6 নাম্বারটা দেখেন, যে সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে, আমি জানি অস্থায়ী নিষেধাজ্ঞা রিলেটেড কিছু আসলেই প্রতিকার কি? আপিল। 7 নাম্বার দেখেন, যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 21 আদেশের 92 বিধি, 92 বিধি হলেই কি আপিল, এটা একটা আপিলযোগ্য আদেশ। সেলফ প্র্যাকটিসে মোটামুটি যা আছে সবই পড়বেন, 3টা স্টার গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্ন না বুঝেন আমার জানাবেন যে এটা বুঝেন নাই। নামাজের বিরতি একটু আচ্ছা দেখেন, আমরা বিরতির পরে শুরু করতেছি নিঃস্ব ব্যক্তির আপিল। এটা বের করেন, নিঃস্ব ব্যক্তির আপিল। আমরা জানি যে নিঃস্ব ব্যক্তির মূল মামলা দায়ের সম্পর্কে বলা হয়েছে 33 আদেশে।
আর আপিল সম্পর্কে বলছে কত 44। তো আপনি মনে রাখবেন এইভাবে 33 হলো মূল, 44 হচ্ছে আপিল। তো নিঃস্ব ব্যক্তির আপিল বা প্রপার আপিলস আদেশ 44। এবং দেখেন যে দেওয়ানি কার্যবিধি 1908 44 আদেশে নিঃস্ব ব্যক্তি কর্তৃক আপিল দায়ের সম্পর্কিত বিধান করা হয়েছে। আমরা অলরেডি জানি যে 33 আদেশে বলা হয়েছে যে নিঃস্ব ব্যক্তি কাকে বলে। নিঃস্ব ব্যক্তি কাকে বলে মাসুদ বলেন তো, নিঃস্ব ব্যক্তি কাকে বলে? সেই ব্যক্তির পরিধেয় বস্ত্র এবং যার সম্পত্তি 5,000 টাকার উপরে সম্পত্তি নাই, সেই ব্যক্তি নিঃস্ব ব্যক্তি। যে ব্যক্তির কি বলেন? যার পরিধেয় বস্ত্রাদি এবং তার যে কি মানে মামলার বিষয়বস্তু ছাড়া যার 5,000 টাকার বেশি সম্পত্তি নাই তারে বলে কি নিঃস্ব ব্যক্তি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা পরেরটায় চলে আসি। দেখেন যে যে নিঃস্ব ব্যক্তি হিসেবে আপিল দায়ের করতে পারে। আপিল দায়ের করার অধিকারী কোনো ব্যক্তি যে আপিলের স্মারকলিপির জন্য আবশ্যকীয় গোল দিবেন, আবশ্যকীয় কোর্ট ফি, আবশ্যকীয় কোর্ট ফি প্রদান করতে অসমর্থ, সে আপিলের সঙ্গে একটি আবেদনপত্র দাখিল করতে পারবে এবং নিঃসম্বল ব্যক্তি কর্তৃক মকদ্দমা দায়ের করা সংক্রান্ত যাবতীয় বিধান প্রযোজ্য হবে। বোঝেন নাই? কেন বোঝেন নাই? আপনি নিঃস্ব ব্যক্তি মূল মামলা করতে গেলে যেরকম কোর্ট ফি দেওয়া লাগে, আপিল করতে গেলেও একটা কোর্ট ফি দেওয়া লাগে, কিন্তু ওই কোর্ট ফি দেওয়ার সামর্থ্য আপনার নাই। তাহলে আপনি আবেদন করতেছেন যে আমি কোর্ট ফি দিতে পারবো না, আমি বললাম নিঃস্ব। আপনি মাইলস এর গান গাইতে গাইতে যাচ্ছেন যে নিঃস্ব ফিরিয়ে দাও, সেটা আপনি হলো নিঃস্ব। তো এই ক্ষেত্রে যাতে আপনারে কি করে ওই কোর্ট ফি যাতে না দেওয়া লাগে আপনি দরখাস্ত করছেন, এই তো কথা। এবং 33 আদেশে যে বিধান আছে আপিলের ক্ষেত্রেও সেই বিধানই প্রযোজ্য হবে। তারপরে দেখেন নিঃস্ব ব্যক্তি হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত। এখানে গুরুত্বপূর্ণ যে নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত আন্ডারলাইন কনফার লিভ টু অ্যাপিল এস প্রপার দায়েরের তামাদি মেয়াদ বল দিবেন 30 দিন। এই জায়গায় মানে নিঃস্ব ব্যক্তি হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত, মানে আপনি যে নিঃস্ব ব্যক্তি এই অনুমতিটা চাইতে হবে কতদিনের মধ্যে? 30 দিন। এটা বলছে কত? 170। এবং দেখেন যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে সেই ডিক্রির তারিখ হইতে 30 দিন। আপনি যে নিঃস্ব ব্যক্তি তাহলে যে দিন ডিক্রি দিল ডিক্রির কয়দিনের মধ্যে আবেদন করতে হবে? 30 দিন। আচ্ছা দেখি সঞ্চিতা বলেন তো যে জেলা জজের কাছে আপিলের তামাদি মেয়াদ কত? সঞ্চিতা জেলা জজের কাছে আপিলের তামাদি মেয়াদ কত? 30 দিন। আর হাইকোর্টে কত? হাইকোর্টে 90 দিন। হাইকোর্টে 90। জেলা জজের মেয়াদ আছে 152 অনুচ্ছেদ আর হাইকোর্টে কত? 156 অনুচ্ছেদ। তো নিঃস্ব ব্যক্তির আপিল সম্পর্কে আমরা যা জানলাম সেটা হচ্ছে যে নিঃস্ব ব্যক্তির আপিল সম্পর্কে আলোচনা করতে 44 আদেশে। নরমালি ওই 33 আদেশে যা যা বিধিবিধান মূল মামলার ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে। আর নিঃস্ব ব্যক্তি হিসেবে আপনাকে আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। এটা বলা হয়েছে তামাদি আইনের কত অনুচ্ছেদে? 170 অনুচ্ছেদে। এটা হলো কথা। বিগত বছর প্রশ্ন দেখেন যে নিঃসম্বল হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। ধন্যবাদ। এবার আমরা চলে আসি আপিল বিভাগে। আপিল বিভাগে আপিলস টু দ্য অ্যাপিলেট ডিভিশন। আদেশ দেখেন 45, এর পাশে লেখেন 109 থেকে 112 ধারা। 109 থেকে 112 ধারা। তো যদি আপনাকে বলে যে আপিল বিভাগে আপিল কত আদেশে আছে? 45 আদেশে। আর ধারা কত? 109 থেকে 112। আচ্ছা আশরাফুল সাহেব বলেন তো যে
যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টা ভাগ আছে? কি কি? হাইকোর্ট বিভাগ আর একটা সুপ্রিম কোর্ট বিভাগ, একটা কি আপিল বিভাগ। তো সবার উপরে হচ্ছে আপিল বিভাগ বা অ্যাপিলেট ডিভিশন, তারপরে হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। এখন যে ক্ষেত্রে কোনো দেওয়ানি মামলায় আপনার হাইকোর্ট বিভাগ কোনো আদেশ দিয়েছে বা কোনো ডিক্রি দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সর্বশেষ প্রতিকার হচ্ছে আপিল বিভাগে আপিল। আপিল বিভাগে আপিল, আপিল বিভাগে আপিল রে লিভ টু আপিল বলে, আবার শুধু আপিলও বলে। লিভ টু আপিল মানে হলো অনুমতি সাপেক্ষে আপিল, মানে হাইকোর্ট বিভাগ যে কোনো ডিক্রি বা আদেশ দিলেই আপনি যদি অধিকার বলে আপিল বিভাগে আপিল করতে পারেন, সেটারে শুধু আপিলই বলতেছে। কিন্তু যে আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপনি অধিকার বলে আপিল করতে পারতেছেন না, যে জায়গায় আপনি অধিকার নাই, সে জায়গায় আগে অনুমতি নিতে হয়। এই লিভ টু শব্দের অর্থ কি? অনুমতি। তো বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদ যতদূর মনে পড়ে, 103 অনুচ্ছেদে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যায় আর কোন কোন ক্ষেত্রে লিভ টু আপিল করতে হয়। উদাহরণস্বরূপ যদি আমি ফৌজদারি মামলার কথা বলি, দেখেন ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড, কি কি? মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড, এই দুইটার ক্ষেত্রেই আপিল বিভাগে আপিল করা যায় সরাসরি অধিকার বলে, আর বাকি সব ক্ষেত্রে আপিল করতে হবে অনুমতি সাপেক্ষে। উদাহরণস্বরূপ আমি এইভাবে বলি, ফৌজদারির উদাহরণ যদি দেই, ধরেন যুগ্ম দায়রা জজ আপনার 6 বছরের কারাদণ্ড দিছে। 6 বছরের কারাদণ্ড দিলে আমরা জানি আসামির আপিল করতে হাইকোর্টে, যেহেতু 6 বছর, 5 বছর পর্যন্ত হলো দায়রা জজ, 6 বছর হলে কার কাছে? হাইকোর্টে। হাইকোর্টও ওই 6 বছর দণ্ডাদেশ বহাল রাখছে। তাহলে এই ক্ষেত্রে আসামির প্রতিকার আপিল বিভাগে আপিল, বাট এই আপিলটা হলো কি আপিল? কারণ এটা মৃত্যুদণ্ড না, এটা কি যাবজ্জীবন কারাদণ্ড, বুঝলেন কিনা? কিন্তু যদি এরকম হতো যে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে একজন আসামিরে, তো যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে সরাসরি আপিল করতে হাইকোর্ট বিভাগে, হাইকোর্ট বিভাগও যাবজ্জীবন কারাদণ্ড কি বহাল লাগছে, তাইলে সে সরাসরি অধিকার বলে আপিল করতে কোথায়? আপিল বিভাগে। এই ক্ষেত্রে এটা আর লিভ টু আপিল বলে, বুঝলেন কিনা? ঠিক একই ভাবে দেওয়ানি মামলার ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে আপনার আইনের জটিল প্রশ্ন জড়িত, মানে ওই প্রশ্নের সংবিধান রিলেটেড আইনের প্রশ্ন জড়িত আছে, এরকম কোন আদেশ বা ডিক্রি যদি হাইকোর্ট বিভাগ দেয়, তাহলে সেই ক্ষেত্রেই আমি আপিল করতে পারবো আপিল বিভাগে অধিকার বলে। আর এইগুলা ছাড়া ধরেন আমি 6 কোটি টাকার মামলা, একটা বাড়ির মামলা 6 কোটি টাকা, এখন আমি সংক্ষুব্ধ, আমি আপিল করব ডিক্রির বিরুদ্ধে, আপিল করবো হাইকোর্টে, হাইকোর্টও ডিক্রি বহাল রাখছে এবং ওই ডিক্রিতে আইনের কোনো জটিল প্রশ্ন নাই, তাহলে আমার আপিল করতে হবে আপিল বিভাগে। এই আপিলটা কি বলে? লিভ টু আপিল, অনুমতি সাপেক্ষে আপিল। যদি ওটাই আইনের জটিল প্রশ্ন জড়িত থাকতো, তাহলে আমিও আপিল বিভাগে আপিল করতাম, বাট সেটা কি সরাসরি অধিকার বলে, সেটা অধিকার বলে। আশা করি বুঝতেন কোনটা লিভ টু আপিল আর কোনটা এমনি আপিল। আচ্ছা, এখন জি যুগ্ম দায়রা জজ 10 বছর। আপনার ভাগ্য ভালো, আপনার সিনিয়রের সামনে এই কথা বলেন নাই, তাহলে আপনার তো মান সম্মান যাতই, আমারও যেত, যে ও এতকাল কি পড়াইছে। যুগ্ম দায়রা জজ কি 10 বছরের বেশি সাজা দিতে পারে মাসুদ? চারশো 8 ধারায় ফৌজদারি কার্যবিধি 408 ধারায় বলেছে যে যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত সাজা দেয়, তাহলে আপিল হবে দায়রা জজের কাছে। 5 বছরের বেশি দিলে কথা শেষ। মাসুদ আর ভালো হয়ে যান, আপনি এখনো ভালো হন নাই। দেখেন ভাই, আপিল বিভাগে আপিল, এখন দেখেন একটু পড়ি। এই দেওয়ানি কার্যবিধি 1908 আন্ডারলাইন করেন, 109 থেকে 112 ধারা পর্যন্ত এবং 45 আদেশে আপিল বিভাগে আপিল সংক্রান্ত বিধান করা হয়েছে। 108 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের রায়, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল বিভাগে আপিল চলে। যে কেউ আপিল বিভাগে আপিল করতে চাইলে যে আদালতের ডিক্রির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে আদালতে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। এটা একটু আন্ডারলাইন করেন, যে কেউ আপিল বিভাগে আপিল করতে চাইলে যে আদালতের ডিক্রির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে আদালতে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রত্যেকটি আপিলের দরখাস্তে আপিলের কারণ সমূহ উল্লেখ করতে হবে। এই মর্মে একটি প্রত্যয়নপত্র প্রার্থনা করতে হবে যে টাকার অঙ্ক বা মূল্য এবং প্রকৃতি সম্পর্কে মকদ্দমাটি 110 ধারার শর্তাবলী পূরণ করে বা অন্য কোনো কারণে মকদ্দমাটি আপিল বিভাগে আপিল করার উপযুক্ত। যদি প্রত্যয়নটি প্রত্যাখ্যান করা হয় তাহলে আপিলের দরখাস্ত বা পিটিশন খারিজ হিসেবে গণ্য হবে। আপনি জাস্ট এখানে বুঝার মতো তেমন কিছু নাই, যা সেটা মনে রাখেন যে আদালত ডিক্রি দিছে সেই আদালতে একটা প্রত্যয়নের জন্য আবেদন করতে হবে, কেন যে আমি আপিল বিভাগে আপিল করতে চাই। সে যদি প্রত্যয়ন না দেয় তাহলে আপিল বিভাগে আপিল করা যাবে না, এটুকু কথা। তারপরে দেখেন, যে ক্ষেত্রে প্রত্যয়নপত্র মঞ্জুর করা হয় সেই ক্ষেত্রে আবেদনকারী বা প্রত্যয়নপত্র মঞ্জুরে আন্ডারলাইন করবেন তারিখ হতে, এটা গুরুত্বপূর্ণ, 6 সপ্তাহের মধ্যে জামানত প্রদান করবে। যদি আপনি আবেদন করছেন যে আমার প্রত্যয়ন দেওয়া হোক, আমি আপিল বিভাগে আপিল করব, আপনার প্রত্যয়নপত্র মঞ্জুর করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জামানত দিতে হবে কততে? 6 সপ্তাহের মধ্যে। ঠিক, জামানত মানে টাকা যাবে যে এত টাকা দেন। আপনার আপিল বিভাগে আপিলের প্রত্যয়নপত্র মঞ্জুর করা হলো, বাট আপনি জামানত দেন এত টাকা, জামানত জমা দেন। আপিল বিভাগের আদেশ কার্যকর করার পদ্ধতি 45 আদেশের কত বিধি? 15 বিধি। যে ব্যক্তি আপিল বিভাগের আদেশ কার্যকর করতে চায় সে আপিলে প্রদত্ত ডিক্রি বা আদেশের সত্যায়িত নকল সহ দরখাস্ত দ্বারা আবেদন করবে এবং যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই আদালতে আবেদন করতে হবে। যদিও আপিল বিভাগ ডিক্রি দিল, বাট আবেদন করতে হবে যে আদালত ডিক্রি দিছিল সেই আদালতে। একটু স্টার দিয়ে লেখেন যে এই আপিল বিভাগে আপিলের এই বিধান এখন আর কার্যকর নাই। এটা এখন আপিলটা হয় আমাদের সিভিল রুলস এন্ড অর্ডার এন্ড সংবিধান অনুযায়ী, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী, আর আপিল বিভাগে আপিল হয় না। এখন হোক বা না হোক, যেহেতু আমাদের বাতিল করে নাই, এখন আমাদের কি করতে হবে? লিখবেন যে এই মানে আপিল বিভাগে আপিলের পদ্ধতি এখন আর কার্যকর নাই, এটা লেখেন। দেখেন উদাহরণস্বরূপ, দণ্ডবিধিতে ধর্ষণের সংজ্ঞা শাস্তি আছে, আবার নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সংজ্ঞা শাস্তি আছে, বাট এখন মামলা হয় কোর্টে নারী শিশু, এখন কিন্তু দণ্ডবিধি অনুযায়ী বিচার হয় না। ঠিক একই ভাবে যে আমাদের যদিও এখানে আপিল বিভাগের আপিল করার বিস্তারিত পদ্ধতি আছে, কিন্তু এই রিলেটেড বিধানাবলী আমাদের সিভিল রুলস এন্ড অর্ডারে আছে, আবার বাংলাদেশ সংবিধানে আছে। তো এই ক্ষেত্রে এই সিভিল মানে দেওয়ানি কার্যবিধির বিধান আর এখন আর কি কার্যকর হয় না। তাহলে আমি এই জায়গায় যে জিনিসটা মঞ্জুর করবো মানে মনে রাখবো সেটা হচ্ছে যে আপিল বিভাগে আপিল করার জন্য প্রত্যয়নের প্রার্থনা করতে হয়। যে আদালত ডিক্রি দিছে সে আদালতে প্রত্যয়ন পত্র যদি মঞ্জুর করে তাহলে জামানত চাইতে পারে কয় সপ্তাহে? 6 সপ্তাহে। এটা বিগত বছরের প্রশ্ন দেখেন যে আপিল বিভাগে কোনো আদেশ কার্যকর করার পদ্ধতি কি? এই যে আন্ডারলাইন করেন, যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালতে করবে, যে আদালতের রায়ের বিরুদ্ধে আপনি আপিল করছেন সেই আদালতে করবে। এখানকার সেলফ প্র্যাকটিসের সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, সবই আসার মতো। তবে এখানে একটা লেখাইছিলাম বোধহয় আরিফ সাহেব, 20,000 টাকা লেখাইছিলাম, কি লিখছিলাম তানভীর বলেন? লেখেন আপিল বিভাগে আপিল করতে হলে, আপিল বিভাগে আপিল করতে হলে মকদ্দমার মূল্যমান সর্বনিম্ন 20,000 আর অধিক হবে না, না হবে? এই তো লেখেন মকদ্দমার মূল্যমান 20,000 টাকার অধিক হতে হবে, এটা লেখেন। সর্বনিম্ন 20,000 হবে। আর তানভীর সর্বনিম্ন 20,000 হতে হবে। জি তাহলে ভাই এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে যে আপিল বিভাগে আপিলের ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান সর্বনিম্ন কত হতে হবে? তার মানে 20,000 টাকার নিচে হলে আপিল বিভাগে আপিল করা যাবে না। ধন্যবাদ। আমরা চলে আসি, দেখেন
রিভিউ ধারা 114 আদেশ কত 47 দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 114 ধারায় এবং 47 আদেশে রিভিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। রিভিউ কি শুনেন, আপিল করে উচ্চ আদালতে, রিভিশন করে উচ্চ আদালতে, মানে যে আদালত সিদ্ধান্ত দিল তার চেয়ে যে উচ্চ আদালত আছে সেখানে আপিল করে বা রিভিশন করে, আর রিভিউ করে যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সেই আদালতে। তার কাছে আপনি বলতেছেন যে পুনর্বিবেচনার জন্য যে আবেদনটা করেন বা পুনরীক্ষণের জন্য যে আবেদনটা করেন এটারে বলে কি রিভিউ, নরমালি পুনরীক্ষণ বলে। তো দেখেন, রিভিউ হলো ডিক্রি প্রদানকারী আদালত বা বিচারক কর্তৃক আন্ডারলাইন করে নিজের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা। এটা আন্ডারলাইন করেন, যে পক্ষ আদালতের ডিক্রি বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয় সেই পক্ষ রিভিউ আবেদন করতে পারে। কোথায় রিভিউ আবেদন করব এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। দেখেন, যে আদালত ডিক্রি বা আদেশ দেয় সেই আদালতে ডিক্রি বা আদেশটি রিভিউ করার জন্য আবেদন করতে হয়। যেমন আন্ডারলাইন করেন, সহকারী জজ ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধে উক্ত সহকারী জজের নিকট রিভিউ আবেদন করতে হয়। এই টুটুল বাক্সি বলেন তো, যদি যুগ্ম জেলা জজ ডিক্রি দেয় তাহলে রিভিউ আবেদন কোথায় করবে? যুগ্ম জেলা জজের কাছেই। জি ধন্যবাদ। এখন আপনার মনে প্রশ্ন আসতেছে যে তাহলে আমি আপিল করব কখন আর কখন আমি রিভিউ করব। দেখেন, যে সকল ক্ষেত্রে রিভিউ করা যায়, কোন ডিক্রি বা আদেশের দ্বারা সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি ধারা 114 এবং আন্ডারলাইন করবেন 47 আদেশের এক বিধির অধীন রিভিউ করতে পারে। যে ক্ষেত্রে আন্ডারলাইন করেন ক, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু কোনো আপিল করা নাই। আপিলের বিধান ছিল কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেন নাই, তাহলে আমার প্রতিকার কি? রিভিউ। পরেরটা দেখেন, যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি নাই। যদি কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি না থাকে তাহলে সেই ক্ষেত্রেও করা যায় কি? রিভিউ। আচ্ছা, তাহলে আমি প্রথমটা পেলাম আপিলের সুযোগ ছিল, আপিল করা হয়নি। দ্বিতীয়টা পেলাম আপিলের কোনো সুযোগই নাই, মানে বিধানই নাই। তৃতীয়টা দেখেন, স্মল কজেস আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে। স্মল কজেস আদালত যদি রেফারেন্সে প্রদত্ত কোনো সিদ্ধান্ত দেয় সেটার বিরুদ্ধেও করতে হবে কি? রিভিউ। এখন মাসুদ সাহেব, আমরা জানি একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কয়টা? মাসুদ সাহেব বলেন। একতরফা ডিক্রি কিন্তু স্যার আপিল করা যায়, তারপরে রদের আবেদন করা যায়, সরাসরি রদের আবেদন করা যায়, আর একটা কি? রিভিউ করা যায়। এখন মাসুদ বলেন যে আপিল করবেন কখন আর সবগুলো কি একসাথে করা যায়? মানে আপিল করবেন কখন আর রিভিউ করবেন কখন? একতরফা ডিক্রির বিরুদ্ধে ডিগ্রি পাওয়ার সাথে সাথে কি রিভিউ করা যায় কিনা? মাসুদ বলেন, ডিগ্রি পাওয়ার সাথে সাথেই কি আমি আপিল না করে রিভিউ করতে পারবো কিনা? যেখানে আপিলের কথাটা বলা আছে সেখানে আমি তো আপিলের সুযোগটা আগে রিভিউ তো আমার অতিরিক্ত থাকতে না, এই জায়গায় আপনি আপিল না নিয়ে রিভিউ করা যাবে কিনা সেটা জানতে চাইছি আমি। না করি তাহলে আমি রিভিউ তাই একতরফা, আমার প্রশ্ন হচ্ছে একতরফা ডিগ্রি পাওয়ার সাথে সাথে রিভিউ করা যাবে কিনা? যাবে না, ফিল্ডের ম্যাচ শেষ হওয়ার পরে, টাইম ওভার হওয়ার পরে করা যাবে। আপিল করি নাই সেই ক্ষেত্রে রিভিউ, তার সাথে সাথে কিন্তু রিভিউ করা। রিভিউ আমি তখনই কাজে লাগাবো যখন আমি আপিল কি বুঝেন কিনা? তানভীর বোঝেন নাই? আর কাই যেটা আছে রিভিউ তো কাই এই দেখেন ভাই, রিভিউ করার কারণ নিম্নলিখিত কারণে রিভিউ আবেদন করা যেতে পারে। যদি মকদ্দমা সম্পর্কে আন্ডারলাইন করেন নতুন বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় আবিষ্কার হয়। যদি মকদ্দমা সম্পর্কে নতুন বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় আবিষ্কার হয়। 2 নাম্বার দেখেন, যদি মকদ্দমার নথিতে কোনো স্পষ্টত ভুল দেখা যায়, সগীরের জায়গা দবির হয়ে গেছে, এটা কি ভুল? 10,000-এর জায়গায় 1 লাখ হয়ে গেছে, তাহলে আপনি রিভিউ করতে পারেন, এছাড়া ন্যায় বিচারের স্বার্থে অন্য কোনো কারণে। তাহলে বিথিকা বিশ্বাস, রিভিউ করা যায় কখন বলেন? করতে পারতেছেন না, মানে করেন নাই। জি, আর একটা, হ্যাঁ 2 নাম্বার। আর একটা, আপিলের কোনো সুযোগই নাই। জি,
এখন আমরা চলে আসি ভাই রিভিউর তামাদি মেয়াদ। আপিলের তামাদি মেয়াদ কিন্তু একটু আগে আমি বললাম, জেলা জজের কাছে আপিল 30 দিন, হাইকোর্ট বিভাগে আপিল কত? 90 দিন। আচ্ছা দেখেন, ডিগ্রি বা আদেশ জারির তারিখ হইতে আন্ডারলাইন করে 90 দিনের মধ্যে রিভিউ করতে হবে। তামাদি আইন 1908 এর 173 অনুচ্ছেদ। তাহলে সহকারী জজের কাছে রিভিউ 90 দিন, আবার জেলা জজের কাছে রিভিউ কত দিন? 90 দিন। আর হাইকোর্টের রিভিউ কত দিন বিথিকা? হাইকোর্টে একটু বেশি হবে না বলেন? আচ্ছা, দেওয়ানি কার্যবিধির অধীন যে আদালতে রিভিউ করা হোক না কেন, আন্ডারলাইন করেন, যে আদালতে রিভিউ করা হোক না কেন, রিভিউ করার তামাদি মেয়াদ 90 দিন। তিনটা স্টার দেন, রিভিউ করার তামাদি মেয়াদ 90 দিন। সঞ্চিতা বলেন তো, সহকারী জজ ডিগ্রি দিলে রিভিউ করতে হবে কোন আদালতে, জেলা জজের কাছে না হাইকোর্ট বিভাগে? সহকারী জজ ডিগ্রি দিলে রিভিউ করবেন কোথায়, জেলা জজের কাছে না হাইকোর্টে? কোথায়? যে আদালত দিছে সে আদালতে, কারণ রিভিউ করতে হয় যে আদালত আদেশ দেয় সে আদালতে। জি দেখেন, সো আন্ডারলাইন করেন, রিভিউ আবেদন প্রত্যাখ্যান এবং মঞ্জুর। দেওয়ানি কার্যবিধি 43 আদেশের 1 বিধি অনুযায়ী বলা যায়, যে পক্ষ রিভিউ আবেদন করে আদালত যদি রিভিউ আবেদন গোল দিবেন মঞ্জুরের আদেশ দেয়, তাহলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। অর্থাৎ রিভিউ একটু উল্টা। নরমালি ওই আমরা যদি এইভাবে বলি যে ডিগ্রি আপনার একতরফা ডিগ্রি রদের আবেদন নামঞ্জুর করছে আপিল, খারিজ রদের আবেদন নামঞ্জুর করছে কি আপিল, কিন্তু রিভিউ এর ক্ষেত্রে রিভিউ যদি মঞ্জুর করে তাহলে কি আপিল, আর না মঞ্জুর করলে কি রিভিশন। অর্থাৎ রিভিউ আবেদন মঞ্জুর, আন্ডারলাইন করেন একটি আপিলযোগ্য আদেশ, 3টা স্টার দেন। কিন্তু রিভিউ আবেদন না মঞ্জুরের বিরুদ্ধে আপত্তি করা যায় না। রিভিউ আবেদন না মঞ্জুর করে প্রদত্ত সিদ্ধান্ত আপিলযোগ্য নয়, তাই এর বিরুদ্ধে আন্ডারলাইন করবেন 115 ধারা অনুযায়ী রিভিশন দায়ের করা যাবে। জেনে রাখা ভালো। দেখি 47 আদেশের 7-2 বিধির অধীন আন্ডারলাইন করবেন, রিভিউ আবেদনকারীর অনুপস্থিতির বা আন্ডারলাইন করেন হাজির না হওয়ার কারণে আদালত রিভিউ আবেদনটি প্রত্যাখ্যান করতে পারে। যেদিন রিভিউ করছে, রিভিউর যেদিন শুনানি, সেদিন রিভিউকারী আসে নাই, তাহলে রিভিউ আবেদনটা কি করবে? প্রত্যাখ্যান। এবং আন্ডারলাইন করেন 47 আদেশের 7-2 বিধির অধীন রিভিউটি পুনঃবহালের আবেদন করা যেতে পারে। 3টে স্টার দেন। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে রিভিউকারীর অনুপস্থিতির কারণে যদি রিভিউটি প্রত্যাখ্যান করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিউটি পুনঃবহালের আবেদন। 47 আদেশের কত? 7-2। 47 আদেশের 7-2। বিগত বছরের প্রশ্ন দেখেন ভাই, যে দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হবে কার কাছে? কত দিনের মধ্যে? 90 দিন। 2 নাম্বার দেখেন, কম মূল্যমানের স্ট্যাম্পে আর্জি লেখার কারণে আদালত আর্জিটি প্রত্যাখ্যান বা খারিজ করে দেয়। আমরা জানি আর্জি খারিজ একটা কি ডিগ্রি। বাদী পক্ষ আর্জি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করে নাই, তার আপিলের সুযোগ ছিল কিন্তু আপিল করে নাই। এই ক্ষেত্রে বাদী পক্ষ অন্য কি প্রতিকার পেতে পারে? রিভিউ দায়ের করতে পারে। বুঝেন কিনা? 3 নাম্বার দেখেন, যে রিভিউ এ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে সে আদালত যে রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিগ্রিটি প্রদান করে। বুঝতে পারছেন? তো এই জায়গায় মোটামুটি যে প্রশ্ন আছে এগুলো সবই গুরুত্বপূর্ণ, পড়ে নেবেন, সবই 3টা স্টার। আর যদি আপনাকে এইভাবে প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধির সেলফ প্র্যাকটিসের 2 নাম্বারটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 2, দেওয়ানি কার্যবিধির ড্যাশ আদেশে রিভিউ সম্পর্কে বলা হয়েছে। কত আদেশে? 47 আদেশ মিলাইতে পারেন তো ভাই? XL 47 আদেশ পারবেন তো নাকি? এলে হচ্ছে, শোনেন, এলে হচ্ছে কত? 50। আর এল এর বাম সাইডে এক্স মানে কি 10 কম, কত হলো? 40। আর ভি দিয়ে দুইটা ই দিলে তো 7 হয়, এই তো 47। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 11 নম্বর প্রশ্ন দেখেন, সব গুরুত্বপূর্ণ, 11 নম্বর বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, রিভিউ আবেদনকারী রিভিউ শুনানির সময় উপস্থিত না থাকার কারণে আদালত রিভিউটি প্রত্যাখ্যান করে দেয়। এই ক্ষেত্রে আবেদনকারী দেখেন রিভিশন করতে পারে বা রিভিউটি পুনঃবহালের আবেদন করতে পারে। রিভিশন করতে পারে বা রিভিউটি পুনঃবহালের আবেদনও করতে পারে। পাইছেন নাকি?
প্রশ্ন পাইছেন? আচ্ছা 13 নম্বর প্রশ্নটা দেখেন। 13 ভাই কথা বলেন না, সাইলেন্স প্লিজ। যে ক্ষেত্রে রিভিউ আবেদন একের অধিক বিচারক শোনে, এটা গুরুত্বপূর্ণ। যে ক্ষেত্রে রিভিউ আবেদন একের অধিক বিচারক শোনে এবং সেই ক্ষেত্রে বিচারকরা সমানভাবে বিভক্ত হলে আন্ডারলাইন করেন রিভিউ আবেদন প্রত্যাখ্যান হয়েছে। 4টে স্টার দেন। একের অধিক বিচারক শুনে আমি একটু ব্যাখ্যা দেই। যারা হাইকোর্টে গিয়েছেন দেখবেন যে দ্বৈত বেঞ্চ আছে, 2 জনে বসে। অ্যাপিলেট ডিভিশনে গিয়ে দেখবেন 5 জন বসে। অনেক বেঞ্চে আসে কি 3 জন বসে। আপনারা যেরকম বেঞ্চে বসছেন কয়জন? 3 জন। এই বেঞ্চটা কিন্তু আবার জি। তো যারা বিচার কার্য পরিচালনা করতেছে 2 জন বিচারক একসাথে বিচার করতেছে, এটা হলো দ্বৈত বেঞ্চ। মানে হাইকোর্ট বিভাগে আপনি রিভিউ করেছেন, করার পরে একজন রিভিউর পক্ষে সিদ্ধান্ত দিছে আর একজন কি বিপক্ষে, তার মানে সমান সমান। এই ক্ষেত্রে কি ধরে নেওয়া হবে? রিভিউ আবেদনটা প্রত্যাখ্যান হয়েছে বলে গণ্য হবে। তাহলে মাসুদ সাহেব, রিভিউ আর রিভিশনের মধ্যে কি পার্থক্য? মানে রিভিশন না, সরি রিভিশন এখনো পড়ি নাই, আপিল আর রিভিউ। আপিল হচ্ছে একটা কায়েমি অধিকার। মামলা কায়েমি অধিকার কি? যে অধিকার দাবি বলে করা যায়। মানে যে অধিকার থেকে কাউরে বঞ্চিত করা যায়। যায় না, সেটা হলো কায়েমি অধিকার। হ্যাঁ, জি। আর রিভিউ কি কায়েমি অধিকার? রিভিউটা কায়েমি অধিকার। রিভিউটা একটা অতিরিক্ত মানে অপশন আপনি থাকে। আচ্ছা ধন্যবাদ। দেখেন আমরা একটু রিভিশনে চলে যাই। রিভিশন দেওয়ানি কার্যবিধিতে একটা বিষয়ে আছে, কোনো আদেশে বলে নাই। রিভিশন করে আদেশে বলে নাই, রিভিশন শুধু একটা ধারায় বলছে। কত ধারা? 115। আচ্ছা শুনেন একটু ব্যাখ্যা করি, পরে আমরা বই দেখাবো। রিভিশন হচ্ছে যে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপিল দায়ের করা যায় আইনগত ভুলের ক্ষেত্রে, ঘটনাগত ভুলের ক্ষেত্রে। আর রিভিশন শুধুমাত্র আইনগত ভুল। শুধু আইনগত ভুল থাকলেই হবে না, ন্যায় বিচার ব্যাহত হতে হবে। আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে আপিল করা যায় কয়টা আদালতে? জেলা জজ আর কে? হাইকোর্ট বিভাগ। ঠিক একই ভাবে রিভিশনও করা যায় 2টা আদালতে। কি কি? জেলা জজ আর হাইকোর্ট। জেলা জজ আর হাইকোর্ট। এখন শুনেন, আমরা তো দেওয়ানি কার্যবিধিতে আপিলের সিস্টেম জানলাম যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ যা ডিক্রি আদেশ যাই দেখ না কেন, আপিল জেলা জজ। যুগ্ম জেলা জজ যদি 5 কোটি টাকা মূল্যমান হয় তাহলে আপিল জেলা জজ, 5 কোটি টাকার বেশি হলে কোথায়? হাইকোর্ট। বুঝেন কিনা? আচ্ছা এখন আসি রিভিশনে। রিভিশন কয়টা আদালতে করা যায়? 2টা। একটা হলো কি জেলা জজ আর একটা আছে হাইকোর্ট। এখন রিভিশনে আর্থিক এখতিয়ার রিলেটেড কোনো ব্যাপার সেপার নাই। উদাহরণ দিলে বুঝবেন। আপনি আগে এইভাবে চিন্তা করেন যে যদি রিভিশন করা যায় তখনই যখন ওই আদেশটা বা ডিক্রিটার বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নাই। এটা তো আমরা জানি, কারণ আপিলের সুযোগ থাকলে কি করতাম? আপিল। তাহলে আপিলের সুযোগ না থাকলে যে কোনো আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে সেই ডিক্রিটা সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ যেই দেখ না কেন, আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশনের কথা আসলেই হাইকোর্ট বিভাগ। তাতে ওই ডিক্রিটা 100 কোটি হোক বা 10,000 টাকা হোক। বুঝলেন কিনা? আপনারা যদি বলে যে ডিক্রি, আপনি আগে খুঁজবেন যে আদেশের বিরুদ্ধে রিভিশন না ডিক্রির বিরুদ্ধে রিভিশন। যদি বুঝেন যে ডিক্রির বিরুদ্ধে রিভিশন, তাহলে চোখ বন্ধ করে রিভিশন কোথায়? হাইকোর্ট। তাতে এই জায়গায় ডিক্রির বিরুদ্ধে রিভিশন হইলেই হাইকোর্ট। এই জায়গায় আপনারা বিভিন্ন সময় প্রলুব্ধ করবে যে 6 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা। এই জায়গায় রিভিশনের ক্ষেত্রে সুট ভ্যালুয়েশন কোনো ব্যাপার না। আবার বলে দিই, কিছু কিছু বইতে আইন পাঠ নতুন সংস্করণে বা অন্যান্য বইতে বলতে পারে যে রিভিশনের ক্ষেত্রে আর্থিক ভ্যালু ম্যাটার করে, বাট অ্যাকচুয়ালি এটা সঠিক না। রিভিশনের ক্ষেত্রে কোনো আর্থিক মূল্যমান নাই। রিভিশনের ক্ষেত্রে আমি দেখব যে কোন আদালত ডিক্রিতে বা আদেশটা দিয়েছে। তার ভিতরে আমি আগে বললাম যে যদি কোনো ডিক্রি হয়, ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায়? হাইকোর্ট। বোঝা গেছে? তাতে সহকারী জজ দেখ, সিনিয়র সহকারী জজ দেখ, যুগ্ম জেলা জজ দেখ, অতিরিক্ত জেলা জজ দেখ, জেলা জজ দেখ, রিভিশনের ভিত্তিতে ডিক্রি হলে রিভিশন কোথায়? হাইকোর্ট। এবার শুনেন, যদি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কোন আদেশ দেয়, কে কে? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কোন আদেশ দেয়, ডিক্রি নাকি আদেশ। আদেশ দিলেও রিভিশন কোথায়? হাইকোর্ট। তাহলে হাইকোর্টের রিভিশন এই 2টা ক্ষেত্রেই। কি কি আমি বলি? ডিক্রি হইলে রিভিশন কোথায়? আর আদেশের প্রশ্ন যদি আসে, আদেশটা দিতে হবে কার? জেলা জজ অথবা কে?
অতিরিক্ত জেলা জজ, বুঝেন কিনা? এবার এইগুলা ছাড়া আর বাকি যা আছে সব রিভিশন জেলা জজের কাছে। তাহলে বাকি আর কি কি থাকে আমি বলি। সহকারী জজ যদি কোনো আপিলযোগ্য আদেশ দেয়, সিনিয়র সহকারী জজ যদি কোনো আপিলযোগ্য আদেশ দেয়, আর যুগ্ম জেলা জজ যদি কোনো আপিলযোগ্য আদেশ দেয়, তাহলে রিভিশন কোথায়? জেলা জজ। পড়বো পরে, আগে এটা মনে রাখেন। তাহলে আমি বললাম যে ডিক্রির বিরুদ্ধে রিভিশন বললেই কোথায় ভাই? হাইকোর্ট। আর আদেশ কোনটা রিভিশন হাইকোর্টে যাচ্ছে? জেলা জজ আর কে? অতিরিক্ত। এই দুটো যদি মনে রাখেন, আর বাকি যত আদেশ আছে সব আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায়? জেলা জজ। বাকি থাকে হলো সহকারী জজ, সিনিয়র সহকারী জজ আর কে? যুগ্ম জেলা জজ। এনরা যদি কোনো আপিলযোগ্য আদেশ দেয় তাহলে রিভিশন কার কাছে? জেলা জজ, নামাজের বিরুদ্ধে। আচ্ছা দেখেন, তাহলে আমরা রিভিশন সম্পর্কে পড়া শুরু করি। যে রিভিশন অর্থ হলো ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোন মামলার সিদ্ধান্ত সঠিক করার জন্য সংশোধন করা। এখানে একটু জিনিস লিখবেন যে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের আইনগত ভুল ত্রুটি সংশোধন করা। ওই যে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোন মামলার আইনগত ভুল ত্রুটি সংশোধন করা, আইনগত ভুল ত্রুটি সংক্রান্ত সিদ্ধান্ত সঠিক করার। আচ্ছা একটু হয়ে যাচ্ছে, আপনি জাস্ট এখানে লেখেন রিভিশন অর্থ হলো ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোন মামলার আইনগত ভুল ত্রুটি সংশোধন করা। আইনগত ভুল ত্রুটি সংশোধন করা, তার মানে রিভিশনের মাধ্যমে কোন ভুল ত্রুটি সংশোধন করা হয়? আইনগত ভুল ত্রুটি। তারপরে দেখেন রিভিউ এবং রিভিশনের মধ্যে মূল পার্থক্য হলো রিভিউ দায়ের করা হয় ডিক্রি প্রদানকারী আদালতে, অন্যদিকে রিভিশন দায়ের করা হয় ডিক্রি প্রদানকারী আদালতে রিভিশন ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালতে, হাইকোর্ট বিভাগ অথবা কি জেলা জজ। দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ পক্ষ রিভিশন দায়ের করতে পারে। এবার আমরা চলে আসি যে রিভিশন দায়েরের কারণ। দেখেন দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে যদি, দেখেন, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করেন আপিলের বিধান না থাকলে, ডিক্রি অর অর্ডার ফ্রম হুইচ নো আপিল লাইস, মানে ওই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের কি নাই? বিধান নাই। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপিলের বিধান না থাকলে তো রিভিউ করা যায়, আবার আপিলের বিধান না থাকলে কি রিভিশনও করা যায়, তাহলে আমি করবো কোনটা? বোঝেন কিনা? কারণ ওই জায়গায় রিভিউর 3টা কারণ ছিল, কি কি? যে আপিলের বিধান ছিল, আপিল করে নাই, আপিলের কোনো বিধানই নাই, আর একটা হলো স্মল কজ প্রদত্ত রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে। আর রিভিশনের প্রথমটা পেলাম যে কোনো আপিলের বিধান নাই, তার মানে রিভিউর সাথে হুবহু কি আছে? মিল আছে। তাহলে আপনার মনে প্রশ্ন আসে যে তাহলে আমি করবো কোনটা, রিভিউ করবো না রিভিশন করবো? এই প্রশ্নের উত্তর হচ্ছে আমরা জানি যে আমি যদি রিভিউ করি তাহলে রিভিউ না মঞ্জুর হইলে তো আমার রিভিশনের সুযোগ আছেই, বুঝেন কিনা? আর আমি যদি প্রথমেই রিভিশনে চলে যাই তাহলে তো রিভিউর সুযোগটা আমি পাচ্ছি, বুঝেন কিনা? কারণ ওই যে আমরা একটু আগে পড়ছি যে রিভিউ আবেদন মঞ্জুর হলো আপিল, আর রিভিউ আবেদন না মঞ্জুর কি? রিভিশন। আচ্ছা তারপরে দেখেন নিম্ন আদালতের আন্ডারলাইন করেন আইনগত ভুল করার কারণে ডিক্রি বা আইনগত ভুল করার কারণে ডিক্রি বা আদেশে ভুল হয়েছে, court appears to have committed, underline করেন error of law, error of law, এটা বলতেন error of law, পাইছেন? error of law resulting in an error in such decree or order। এবং শুধু error of law থাকলেই হবে না, দেখেন উক্ত ভুলের কারণে ন্যায় বিচার ব্যর্থ হলে, occasioning failure of justice। তো আপনার ইংরেজিতে প্রশ্ন আসবে যে কোন দুইটা কারণে রিভিশন করা যায়, error of law আর occasioning failure of justice, মানে আইনগত ভুল ত্রুটি এবং আইনগত ভুল ত্রুটির কারণে কি হয়েছে? ন্যায় বিচার ব্যাহত হয়েছে। তাহলে 3টা কারণে রিভিশন করা যায় যদি আপিলের বিধান না থাকে, যদি আইনগত ভুল ত্রুটি হয়, আর আইনগত ভুল ত্রুটির কারণে কি হয়েছে? ন্যায় বিচার ব্যর্থ হতে হবে। শুধু আইনগত ভুল ত্রুটি থাকলেই হবে না, অবশ্যই আইনগত ভুল ত্রুটির কারণে কি হতে হবে? ন্যায় বিচার ব্যর্থ হতে হবে, occasioning failure of justice। তাহলে দেখেন শুধুমাত্র আইনগত ভুলের কারণে আন্ডারলাইন করেন রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে না। যদি আন্ডারলাইন করবেন আইনগত ভুলটি ন্যায় বিচার বিঘ্ন করে
শুধুমাত্র তখনই আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে। তাহলে বুঝেন শুধু আইনগত ভুল থাকলে হবে না, আইনগত ভুলের কারণে কি ব্যাহত হইতে হবে? ন্যায় বিচার। তো যদি আমরা উদাহরণটা দেখি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় আদালত কর্তৃক প্রদত্ত কোনো সিদ্ধান্ত ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না, কারণ এই আইনের 9 ধারায় বলা হয়েছে এই ধারার অধীন প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আন্ডারলাইন করেন আপিল বা রিভিউ কোনোটাই করা যাবে না, আপিলও করা যায় না, রিভিউ করা যায় না। সুতরাং এই ক্ষেত্রে আন্ডারলাইন করেন রিভিশন করা যাবে। কিন্তু এই ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা শুধুমাত্র তখনই প্রয়োগ করবে যখন নিম্ন আদালত ডিক্রি প্রদানে আন্ডারলাইন করবেন আইনগত ভুল করেছে এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যর্থ হচ্ছে। এখন আমরা চলে আসি রিভিশন আদালত নির্ধারণ। 115 দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী বল দিবেন 2 ধরনের আদালতের রিভিশন এখতিয়ার আছে। কয়টা আদালতের? 2টা আদালতের। আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগের পাশে লেখেন 115 1 ধারা। হাইকোর্ট বিভাগের পাশে লিখবেন 115 ব্র্যাকেটে 1 ধারা, মানে 115 সাবসেকশন কত? 1। আর জেলা জজের পাশে লিখবেন 115 2। জেলা জজের পাশে লিখবেন কত? 115 2। লিখেছেন? তাহলে হাইকোর্টের পাশে কত লিখবেন? 115 1। আর জেলা জজের টুটুল বাক্সি বলতেছে লেখা আছে আর লিখবো না, তাই আমার কমান্ড আপনি কি করতেছেন? অমান্য করতেছেন। আপনারা যদি আমি যা বলবো সেই জায়গায় যা করতে হবে, যতটুকু 100% ফলো করবেন পাস করবেন। লেখা তো আছেই, তারপরে কেন লেখাই? মনে থাকে আর ওভার সাইডে লাল লাল কালিতে কেন লেখাই বলেন? বিরিয়ানির হাড়ি লাল লাল শালু দিয়ে কেন ঢেকে রাখে বলেন, ব্যাখ্যা দেন। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বৈজ্ঞানিক ব্যাখ্যা। লাল আলো দূর থেকে দেখা যায়, তো লাল কালিতে দাগাই এই কারণে যে আপনি কালো কালিতে দাগাইলে লেখা যত দ্রুত চোখে পড়বে, লাল কালিতে দাগাইলে তার থেকে আরো বেশি দ্রুত চোখে পড়বে। আপনার লেখা থাকুক, সমস্যা কি, আরেকবার লেখেন রে ভাই, যা বলি তাই করেন। 115 1 হাইকোর্ট বিভাগে 115 1, জেলা জজের 115 2। তারপরে দেখেন আমি কখন কখন হাইকোর্টে করা যায়, আমি একটু আগে বলে দিছি যে ডিক্রি হলে রিভিশন কোথায়? হাইকোর্টে। আর যদি কোনো আদেশ হয়, আদেশটা দিছে কে? জেলা জজ অথবা কোথায়? হাইকোর্টে। তাহলে 115 1 ক্লিয়ার। 115 2তে বললো সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, তিনটা যদি কোনো আপিল অযোগ্য আদেশ দেয় তাহলে কোথায়? জেলা জজের কাছে। 115 1ও শেষ, 2ও শেষ। আমরা পড়বো, তার আগে আপনাদের ব্যাখ্যা করি। 115 3-এ বলতেছে, লেখেন না, বুঝেন আগে, যে অতিরিক্ত জেলা জজেরও রিভিশন ক্ষমতা আছে। যদি জেলা জজ কোন রিভিশন মামলা তারে দেয় তাহলে সে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে, তবে নির্দেশ লাগবে সরকারের অথবা জেলা জজের। বুঝতে পারছেন? তাহলে যদি আপনাকে বলে যে অতিরিক্ত জেলা জজের রিভিশন ক্ষমতা আছে কিনা? আছে। কততে? 115 3-এ। এবার সর্বশেষ যেটা বলে নিই একবারে, 115 4-এ বলছে অনুমতি সাপেক্ষে রিভিশন। কি বলেন? অনুমতি সাপেক্ষে রিভিশন। 115 4-এ দ্বিতীয় রিভিশন। এবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে লিভ টু রিভিশন বা অনুমতি সাপেক্ষে রিভিশন করা যায় কত ধারায়? 115 4 ধারায়। কোথায়? হাইকোর্ট বিভাগে। কখন? যখন আপনি প্রথম রিভিশনটা করেছেন জেলা জজের কাছে, তাহলে দ্বিতীয় রিভিশন করবেন কোথায়? জেলা জজের সিদ্ধান্তের ভিত্তিতে আপনি সন্তুষ্ট না, তাহলে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন করা যায় 115 কততে? 4। কোথায়? হাইকোর্ট বিভাগে। তবে কাহিনী আছে, যে রিভিশনটা প্রথম রিভিশনটাই হয়েছে হাইকোর্ট বিভাগে, সেই ক্ষেত্রে দ্বিতীয় রিভিশন করার সুযোগ নাই। তাহলে আপনি দ্বিতীয় রিভিশন কোথায় করবেন? প্রথম রিভিশনটা যদি হয় কার কাছে? জেলা জজের কাছে, তাহলে দ্বিতীয় রিভিশন করা যায় কার কাছে? হাইকোর্টে। কিন্তু যে রিভিশনটা প্রথমে হয়েছেই কার কাছে? হাইকোর্টে, সেই ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই। তার মানে এভাবে চিন্তা করেন, ডিক্রির বিরুদ্ধে দ্বিতীয় রিভিশন করা যায় না। কেন যায় না? কারণ ডিক্রির বিরুদ্ধে প্রথম রিভিশনই যায় কোথায়? পরীক্ষায় প্রশ্ন আসবে, সহজ প্রশ্ন আসে, আমরা আরো জটিল আকারে পড়ি, সহজ আসে। এবার আসছে যে লিভ টু রিভিশন আছে কত ধারায়? 115 4। কার আছে? হাইকোর্ট বিভাগের। কিন্তু পরীক্ষা যদি এইভাবে আসে যে নিম্নের কোনটির বিরুদ্ধে দ্বিতীয় রিভিশন করা যায় না? ডিক্রি, আদেশ, উপরের সবগুলোর বিরুদ্ধে যায়। কোনটার বিরুদ্ধে যায় না? ডিক্রির বিরুদ্ধে। কারণ ডিক্রির বিরুদ্ধে প্রথম রিভিশনই যায় কোথায়? হাইকোর্টে। তাহলে ডিক্রির বিরুদ্ধে দ্বিতীয় রিভিশন করা যায় না। আবার জেলা জজ যদি কোনো আদেশ দেয়,
সেটার বিরুদ্ধে প্রথম রিভিশনই যাচ্ছে কোথায়? হাইকোর্টে। সেটার বিরুদ্ধেও দ্বিতীয় রিভিশন করা যায়। শুধুমাত্র যে ক্ষেত্রে আপনি এইভাবে চিন্তা করেন যে সহকারী জজ কোর্টে একটা মামলা চলমান আছে, এখন আপনি স্থানীয় তদন্তের আবেদন করলেন সহকারী জজ কোর্টে, 26 আদেশের 9 বিধি, 26 আদেশ কত বিধি? 9 বিধি। জেলা সহকারী জজের কাছে করলেন, সহকারী জজ আপনার আবেদন নামঞ্জুর করে দিয়েছে, বললো যে না, এই জায়গায় স্থানীয় তদন্তের জন্য কোনো কমিশন ইস্যুর দরকার নাই। 26 আদেশের 9 বিধি একটা আপিল অযোগ্য আদেশ। কি আদেশ? সহকারী জজ যদি আপিল অযোগ্য আদেশ দেয়, রিভিশন কার কাছে? জেলা জজ। জেলা জজও রিভিশনে নামঞ্জুর করে দিচ্ছে যে না, কোনো স্থানীয় তদন্তের দরকার নাই। তাহলে জেলা জজ যে রিভিশনে প্রদত্ত সিদ্ধান্ত দিল, এটার বিরুদ্ধে আমি দ্বিতীয় রিভিশন কোথায় করবো? হাইকোর্টে। বুঝতে পারছেন? একটু পরে এবার করলে বুঝবে। দেখেন এবার সব দেখেন 115-র 1 ধারায় হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের সম্পর্কিত বিধান করা হয়েছে এবং 115-র 2 ধারায় জেলা জজের আদালতে রিভিশন দায়ের সম্পর্কিত বিধান রয়েছে। জেলা জজ রিভিশন মামলা হস্তান্তর করলে, আন্ডারলাইন করবেন, অতিরিক্ত জেলা জজও রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং সেই ক্ষেত্রে জেলা জজের যে রিভিশন ক্ষমতা আছে তার সকল ক্ষমতা অতিরিক্ত জেলা জজেরও থাকবে। তাহলে অতিরিক্ত জেলা জজের ক্ষমতা আছে কততে ভাই? 115-র 3-এ। মিতা, আপনার মাথায় ঢুকতেছে তো নাকি? তারপরে দেখেন, আর এই জায়গায় নরমালি ডিগ্রি করা যায়, মানে রিভিশন করা যায় কার কাছে ভাই? জেলা জজের কাছে আর হাইকোর্টে। এবার আমরা দেখেন প্রথমে বললো যে আপিল অযোগ্য ডিগ্রি। দেখেন আমরা জানি, পড়লাম যে আপিল অযোগ্য ডিগ্রি হলেই রিভিশন কোথায়? হাইকোর্টে। সেম কথাই বললো, দেখেন যে কোনো দেওয়ানি আদালত প্রদত্ত আপিল অযোগ্য ডিগ্রির বিরুদ্ধে রিভিশন কোথায়? হাইকোর্ট বিভাগে। পরেরটা দেখেন আপিল অযোগ্য আদেশ। আদেশটা যদি জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ আন্ডারলাইন করেন, তাহলে প্রদত্ত আপিল অযোগ্য আদেশের ভিতরে রিভিশন কোথায়? হাইকোর্টে। আর আদেশটা যদি দেয় সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা কে? যুগ্ম জেলা জজ, আর আদেশটা আছে আপিল অযোগ্য, তাহলে রিভিশন কোথায়? জেলা জজ। এখন একটু পরি দেখেন যে কোন আদালতে রিভিশন দায়ের করতে হবে তা মকদ্দমার, আন্ডারলাইন করবেন, মূল্যমান অনুযায়ী নির্ধারণ করা হয় না। 3টে স্টার দেন, বরং ডিক্রি বা আদেশের প্রকৃতি অনুযায়ী নির্ধারণ করতে হয়। আপিল কোথায় দায়ের করতে হবে তা নির্ধারণ করতে হয় মকদ্দমার মূল্যমান অনুযায়ী, আন্ডারলাইন করেন, মকদ্দমার মূল্যমান অনুযায়ী। আমি আবারও বলি, কিছু কিছু বইয়ে বলা আছে, ওনারা কতগুলা কেস রেফারেন্সও দেখাইছে যে রিভিশনের ক্ষেত্রে সুট ভ্যালু ম্যাটার করে, যে 5 কোটি 6 কোটি টাকার বেশি হইলে রিভিশন হাইকোর্টে, 5 কোটি টাকা পর্যন্ত হইলে কার কাছে? জেলা জজে। এটা সঠিক না, সঠিক না, সঠিক না। রিভিশনের ক্ষেত্রে এই জায়গা সুট ভ্যালু কোনো ব্যাপার না, আমি দেখবো যে কোন আদালত সিদ্ধান্তটা দিয়েছে। ক্লিয়ার? জি। কিন্তু রিভিশন কোথায় দায়ের করতে হবে সেটা নির্ধারণ, হ্যাঁ দেখেন কোথায়, কিন্তু রিভিশন কোথায় দায়ের করতে হয় সেটা নির্ধারণ করতে মকদ্দমার মূল্যমান বিবেচ্য বিষয় না, বরং রিভিশনের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হলো আমরা কি আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন করছি নাকি আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন করছি। তো আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন, এটা এখানে বিস্তারিত আমি করতে চাচ্ছি না, আমি আপনাদের বলছি পড়ে নিয়েন যে ডিক্রি হলেই রিভিশন কোথায় বলেন ভাই? ডিক্রি হলেই কোথায়? হাইকোর্টে। আর পরে এখানে চলে আসেন আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন, এটা একটু আন্ডারলাইন করেন, আপিল অযোগ্য আদেশ, রিভিশন এগেইনস্ট নন অ্যাপিলেবল অর্ডার। এটাও আমরা পড়তে যাচ্ছি না, ব্যাখ্যা করছি, পড়ে নিয়েন। এটা হলো আমি যদি আদেশটা দেয় যদি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, তাহলে কার কাছে? হাইকোর্ট। আর আদেশটা যদি দেয় সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ, তাহলে কার কাছে? জেলা জজ। এই হচ্ছে কথা, পড়ে নিয়েন, এটা আর পড়লাম না। যেটা পড়বো সেটা হচ্ছে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন, এটা পড়বো। কি পান না পিতা? আচ্ছা, না থাকলে সমস্যা নাই, কথা তো শুনেন। অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন, লিভ টু সেকেন্ড রিভিশন। আপনার আইন পাঠ বইয়ের ব্যাখ্যা যদি আমি করি, আমরা যে বইটা পড়ি 5ম সংস্করণের, এটা হচ্ছে ব্যাখ্যা, এটা হচ্ছে আপনাদের যারা স্টুডেন্ট তাদের জন্য বোঝা ইজি। নতুন বইতে অনেক জিনিস ইচ্ছা করে প্যাচগোজ দিছে যে আপনারা প্রথমবার যারা পড়তে যাবেন তাদের এই জিনিসটা বোধগম্য হবে না, যাদের 2-1 বার পড়া হয়ে গেছে তারপরে হচ্ছে মাথায় ঢুকবে। আর উনি, আমরা যদিও আইন পাঠ ফলো করি, বাট অ্যাকচুয়ালি তো আমরা 100% ফলো করি না, যে জায়গা দরকার হয় সে জায়গা ফলো করি, না হলে আমরা নিজেদের মতো পড়ি এবং অনেক জিনিস আপনাদের লেখানো হয়। দেখেন দেওয়ানি কার্যবিধির 115-র 4 ধারায় অনুমতি সাপেক্ষে রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে 115-র 4-এ অনুমতি সাপেক্ষে রিভিশনের 2টা নাম, একটা হলো অনুমতি সাপেক্ষে রিভিশন, একটা হলো দ্বিতীয় রিভিশন। বুঝতে পারছেন? এই যে দেখেন
লিড টু সেকেন্ড রিভিশন। গোল দিবেন একমাত্র হাইকোর্ট বিভাগে, এটা গোল দেন, একমাত্র হাইকোর্ট বিভাগে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়। অর্থাৎ হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন দায়ের করার ক্ষেত্রে অনুমতি নিতে হবে। আন্ডারলাইন করেন। অধিকার বলে দায়ের করা যায় না, অবশ্যই কি নিতে হবে? অনুমতি নিতে হবে। একমাত্র জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের আন্ডারলাইন করবেন রিভিশনে প্রদত্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশনে প্রদত্ত আদেশ, আদেশ শব্দটা বললেন, রিভিশনে প্রদত্ত কি আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যায়। একটু উদাহরণ করলে আপনার আরো ক্লিয়ার হবে। দেখেন, মনে করেন মকদ্দমার শুনানির সময় বাদী অনুপস্থিত থাকার কারণে সহকারী জজ মকদ্দমাটি খারিজের আদেশ প্রদান করে। খারিজ দিতে 9 দেশের 4-এ, কততে? বা 9 দেশের 8ই ধরেন, 9 দেশের 4 অথবা 9 দেশের 8। মকদ্দমা খারিজ আদেশ হলো আপিল অযোগ্য। 9 দেশের 3 বলেন, 9 দেশের 3 বলেন আর 8 বলেন, এটা কি আপিল অযোগ্য। বাদী উক্ত আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট রিভিশন করে। জেলা জজ রিভিশনটি আন্ডারলাইন করে প্রত্যাখ্যান করে আদেশ দেয়। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি নিয়ে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যাবে। কারণ আপনি প্রথম রিভিশন করেছিলেন কোথায়? জেলা জজের কাছে। তাহলে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন করা যাবে কোথায়? হাইকোর্ট বিভাগে। কিন্তু দেখেন, হাইকোর্ট বিভাগে প্রথম রিভিশন দায়ের করার ক্ষেত্রে গোল দিবেন অনুমতির প্রয়োজন নাই। আপনি যে ক্ষেত্রে রিভিশনটা প্রথমেই করতেছেন কোথায়? হাইকোর্টে, সেই ক্ষেত্রে আর অনুমতির প্রয়োজন নাই। যেমন সহকারী জজ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার ডিগ্রি দিলে রিভিশন দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে। যেহেতু রিভিশন প্রথমে হাইকোর্ট বিভাগে দায়ের করা হচ্ছে, তাই অনুমতি প্রয়োজন নাই। 3টা স্টার দেন এবং নিচে একটু স্টার দিয়ে লেখেন ডিক্রির বিরুদ্ধে দ্বিতীয় রিভিশনের সুযোগ নেই। ডিক্রির বিরুদ্ধে দ্বিতীয় রিভিশনের সুযোগ নেই। বুঝেন কিনা? কিসের বিরুদ্ধে দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই? আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখেন, আমি সবসময় বলি যে আপনি যদি এটা মনে রাখেন যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন আছে, তার মানে ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন নাই। ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন নাই, তার মানে ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিল আছে। ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিল আছে, তার মানে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই। একটা মনে রাখলে বাকি সবগুলো প্রশ্ন করলেই পেয়ে যাবেন। আবার বলি, দেখেন এইভাবে যে কোনো একটা যদি এইভাবে মনে করেন যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই, তার মানে ফৌজদারি কার্যবিধিতে কি দ্বিতীয় আপিল আছে। ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই। ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই, তার মানে কি দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। তো জেনে রাখা ভালো। আমরা দেখি, দেখেন দেওয়ানি কার্যবিধিতে আন্ডারলাইন করবেন দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নাই, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে খালাস বা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ আছে। আন্ডারলাইন করেন। দেওয়ানি কার্যবিধিতে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশনের বিধান আছে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের কোনো সুযোগ নেই। একই কথা যা আমি বললাম, দেওয়ানিতে আন্ডারলাইন করেন রিভিউয়ের বিধান আছে, কিন্তু ফৌজদারিতে রিভিউয়ের কোনো বিধান নাই। এবার আমরা চলে আসি রিভিশনের সময়। একটা জিনিস মনে রাখবেন যে তামাদি আইনে মোট 183টা অনুচ্ছেদ আছে। 183টা অনুচ্ছেদের কোন অনুচ্ছেদে বলে না রিভিশনের সময় কতদিন। তাহলে রিভিশনের সময় আমরা পাবো কেমনে? আমরা উচ্চ আদালতের নজির অনুযায়ী দেওয়ানি আপিলের ক্ষেত্রে যে সময়, রিভিশনের ক্ষেত্রেও কি সেই সময়। তার মানে জেলা জজের কাছে রিভিশন করলে 30 দিন, হাইকোর্ট বিভাগে রিভিশন করলে কতদিন? 90 দিন। এই কথা কিভাবে পেলাম? নজির, বিচারিক নজির। দেখেন পরীক্ষায় প্রশ্ন আসে যে তামাদি আইনে নিম্নের কোনটির সময় উল্লেখ নাই? আপিল, রিভিউ, রিভিশন, কোনটা? রিভিশন। দেখেন রিভিশন দায়েরের সময় তামাদি আইনে রিভিশন দায়েরের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ নির্ধারণ, তামাদি আইনে রিভিশন দায়েরের জন্য তামাদি মেয়াদ নির্ধারণ করা হয়নি। কিন্তু এই ক্ষেত্রে আন্ডারলাইন করেন, প্র্যাকটিস হলো আপিল দায়েরের সময় রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। আন্ডারলাইন করেন, আপিল দায়েরের সময় রিভিশন দায়েরের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে হবে 90 দিনের মধ্যে এবং জেলা জজের রিভিশন করতে হবে কতদিন? 30 দিন। বুঝতে পারছেন? তো আমরা 1 নম্বর প্রশ্ন যদি দেখি যে দেওয়ানি রিভিশন বা কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন ধারার বিষয়বস্তু? 100 কত? খুব কঠিন প্রশ্ন। তারপরে দেখেন বাদী, কঠিন না? 115 যদি মনে না রাখেন তাহলে আর কি বলবো।
বাদীর আর্জি সংশোধনের দরখাস্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। এই বিকাশ বললাম আর্জি সংশোধনের দরখাস্ত করে কত আদেশের কত বিধিতে? কেউ বললেন না, ওনার বলতে দেন। আর্জি সংশোধন ছয়ের 17, 6-17 প্লিডিং সংশোধন 6-17 না, আর 7-10 তো আর্জি ফেরত। আচ্ছা প্রশ্ন যা যা আছে সবই 3টা স্টার। আপনি 6 নাম্বার প্রশ্নটা দেখেন। 7 লক্ষ টাকা মূল্যমানের আর্জি খারিজের দরখাস্ত প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে আর্জি খারিজের দরখাস্ত প্রত্যাখ্যান, এই এটা যখন বলছে তখন 7 লক্ষ টাকা আর আর্জি খারিজ, তখন মামলাটা চলতো যুগ্ম জেলা জজের কাছে। কার কাছে? যুগ্ম জেলা জজ। যুগ্ম জেলা জজ যদি কোনো আপিলযোগ্য আদেশ দেয় তাহলে রিভিশন কার কাছে? জেলা জজ। তাহলে উত্তর কি? জেলা জজ। যদি এই জায়গা বলে যে 7 কোটি টাকা মূল্যমানের একটি আর্জি খারিজের দরখাস্ত নামঞ্জুর করলে কার কাছে? হাইকোর্টকে। 7 কোটি টাকার আর্জি খারিজের দরখাস্ত নামঞ্জুর করলে আপনি এইভাবে চিন্তা করেন প্রথমে যে 7 কোটি টাকার মামলা হয় কোথায়? যুগ্ম জেলা জজ। হাইকোর্ট কেন বিতা গরম হয়ে গেছে মাথা। সহকারী জজ 15, সিনিয়র সহকারী জজ 25, যুগ্ম জেলা জজ 25-এর বেশি হইলে নাকি? তাহলে 7 কোটি টাকার মামলা কার কাছে? যুগ্ম জেলা জজ। তার কাছে আর্জি খারিজের দরখাস্ত দিতে বিবাদী 7 আদেশের 11-তে আর্জি খারিজের দরখাস্ত না মঞ্জুর হয়েছে। 7 আদেশের 11 দরখাস্ত না মঞ্জুর একটা আপিলযোগ্য আদেশ। তার মানে আপিলযোগ্য আদেশটা দিয়েছে কে? যুগ্ম জেলা জজ। তাহলে রিভিশন করবেন কোথায়? আচ্ছা ঘুরে ফিরে একই কথা। এ জায়গায় একটা জিনিস একটু স্টার্টে লেখেন যে নথি তলব ও 115 ধারায় রিভিশনের ক্ষেত্রে নিম্ন আদালতের নথি তলব 115 ধারায়, নিম্ন আদালতের রিভিশনের ক্ষেত্রে নিম্ন আদালতের নথি তলব 115 ধারায়। নিম্ন আদালতের নথি তলব কত ধারায়? ওই নথি তলব 115, রিভিশন 100। আসমা খানম বলেন তো যে ফৌজদারি রিভিশনের ক্ষেত্রে নথি তলব কত ধারায়? ফৌজদারি রিভিশনের ক্ষেত্রে নথি তলব কত ধারায়? 435, 435। তো এখানে মোটামুটি যে প্রশ্ন আছে ভাই সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, সব 3 স্টার। যদি কোনো প্রশ্ন না বুঝেন আমরা এসে প্রশ্ন করেন, সবই গুরুত্বপূর্ণ, সব বুঝে বুঝে পড়বেন। আমি যা বললাম মূল থিম এটাই। এই থিম যদি মনে রাখতে পারেন তাহলে সব প্রশ্ন মনে রাখা কি সহজ। আর আপিল রিভিউ রিভিশনের একটা পার্থক্য আছে, এটাও ইজি, তুলনা করে নিয়েন। ব্যাখ্যা সেলফ প্র্যাকটিস। আমরা সরাসরি চলে আসি বিবিধ বিষয়। চলে আসেন বিবিধ বিষয়। হ্যাঁ রেফারেন্সের একটা ছিল, একটা শীট পাবেন। আচ্ছা শুনেন, আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের বই নিয়ে আসবেন আর দেওয়ানি বইও আনবেন। আমরা বাকিটা শুরু করব আর সুনির্দিষ্ট নতুন করে, মানে বাকিটা শেষ করবো, সুনির্দিষ্ট শুরু করব। আর এখন এই মুহূর্তে পরীক্ষা আছে। মাত্র 2 আছে। গাড়ি পাবনা আছে। তখন দিলে